আচ্ছা, আজকে আমরা গুপ্তার বইয়ের কোশ্চেনগুলো আগে সলভ করব শেয়ারের ওপর। তোমার নোট ডাউন করা আছে, তুমি গ্রুপে পাঠিয়ে দেবে কোশ্চেনগুলো, ঠিক আছে? দেখো, এগুলো একদম ইজি কোশ্চেন। গুপ্তার বইয়ে যে কোশ্চেনগুলো রয়েছে খুব সোজা কোশ্চেন। কোশ্চেন নম্বর 32 নম্বর কোশ্চেন থেকে শুরু হচ্ছে। তো দেখো 32 নম্বর কোশ্চেনে কি বলেছে, ফর এ রেইনফোর্সড কংক্রিট সেকশন, একটা আরসিসি সেকশন রয়েছে, দ্য শেপ অফ শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম ইজ। ঠিক আছে, আগের দিনের ক্লাসে চলে আসো। প্রত্যেকটা জিনিস যা পড়িয়েছি তার বাইরে এটুকুন তোমাদের বলতে পারি একটা কোশ্চেনও আসবে না আর কি। তো কি দেখতে পাচ্ছ এখানে, শেয়ার স্ট্রেস ডায়াগ্রামে দেখো এখানে লেখা রয়েছে যে শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন আরসিসি, নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত হচ্ছে এটা প্যারাবোলিক। ঠিক আছে, এই পার্টিকুলার ডায়াগ্রামটা দেখো, এই পার্টিকুলার ডায়াগ্রামটা দেখো, নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত প্যারাবোলিক, এটা নিউট্রাল অ্যাক্সিস, আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে কি রয়েছে, রেক্ট্যাঙ্গেল রয়েছে। ঠিক আছে, এবার কোশ্চেনটা অপশনগুলোতে আসো, দেখি কি রয়েছে 32 নম্বর কোশ্চেনের অপশন। এখানে লেখা রয়েছে যে প্যারাবোলিক, দাঁড়াও এটা কমাই, এটা হচ্ছে প্যারাবোলিক অ্যাবভ নিউট্রাল অ্যাক্সিস অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস। কিছুই না, যে জায়গাটা দেখালাম ডায়াগ্রামটা, ঠিক আছে, সেখান থেকে এসেছে। আবার এটা অনেক সময় লেখা থাকে, এরকমও কোশ্চেন দেখেছি, আবার এভাবেও কোশ্চেনটা ফর্ম করে যে প্যারাবোলিক অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস, আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে কনস্ট্যান্ট এই কথাটা লেখা থাকে। কনস্ট্যান্ট কেন? কারণ হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের নিচে কার স্ট্রেস রয়েছে বলে আমরা কনসিডারেশন করি, স্টিলের স্ট্রেসকে আমরা কনসিডারেশন করি। তো তাহলে স্টিলের স্ট্রেস তো একটা পার্টিকুলার লোকেশনেই রয়েছে এবং একটা কনস্ট্যান্ট ভ্যালু। এভাবেও কিন্তু কোশ্চেন এসেছে যে নিউট্রাল অ্যাক্সিসের নিচে যে স্ট্রেসটা রয়েছে সেটা কনস্ট্যান্ট। এবার আসো 33 নম্বর কোশ্চেন। তোমাদের আরেকটা জায়গা বাকি রয়েছে, ল্যাপ লেন্থ জায়গাটা বাকি রয়েছে। আজকে একটা দুটো কোশ্চেন আমি দেখলাম গুপ্তার বইয়ে ল্যাপিং থেকে এসেছে, সেটা আমি তো কভার করে দেবো। একটা কোশ্চেন কভার করতে কি আছে, একটা এমসিকিউ কোশ্চেন, কিন্তু ডিটেলসে আমরা রোববারের ক্লাসে এটাকে আলোচনা করব ল্যাপিং সম্বন্ধে। এখানে বলেছে ডায়াগোনাল টেনশন ইন এ বিম। ঠিক আছে, আচ্ছা ডায়াগোনাল টেনশন বলতে কি বোঝো? আগের দিনের ক্লাসে যারা করেছো তারা বলো, ডায়াগোনাল টেনশন বলতে কি বোঝো? স্যার, যে মেজর প্রিন্সিপাল স্ট্রেস আসছিল তার দরুন যে টেনশন আসছিল তার সেটাই, জন্য ওটা যে ডায়াগোনালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ 45 করছিল। ডিগ্রি, দেখো এই ডায়াগ্রামটা দেখো, এখানে দেখিয়েছি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই টেনশনটা ক্র্যাক করছে। ঠিক আছে, এই টেনশনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে। আচ্ছা, এটা একটা কি, কেন এই ক্র্যাকটা হচ্ছে? এই ক্র্যাকটা হচ্ছে ডিউ টু মেজর প্রিন্সিপাল স্ট্রেস। আমরা তো তাই দেখলাম আগের দিনের অ্যানালাইসিসে। এবার মেজর প্রিন্সিপাল স্ট্রেস বা সিগমা ওয়ানের জন্য এই ক্র্যাকটা হচ্ছে। এই এখানে কোনটা সিগমা ওয়ান, এই যে এখানে হচ্ছে সিগমা ওয়ান। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন হচ্ছে সিগমা ওয়ানের নেচার কি? তোমরা বলো স্যার সিগমা ওয়ানের নেচার টেনসাইল, আপনি আগের দিন এটা দেখিয়ে দিয়েছেন যে সিগমা ওয়ান হচ্ছে, দেখো এখানে সিগমা ওয়ান টেনসাইল ইন নেচার। ঠিক আছে, এতটুকুন বুঝলে যে এই ডায়াগোনাল যে ক্র্যাকগুলো হচ্ছে সেগুলো সিগমা ওয়ান মেজর প্রিন্সিপাল স্ট্রেসের জন্য হচ্ছে, এবং এই সিগমা ওয়ানের নেচার হচ্ছে টেনসাইল। ঠিক আছে, আচ্ছা আমাদের নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কি ফোর্স অ্যাক্ট হয়, বা ফোর্স বা নেচার অফ কংক্রিটের মধ্যে যদি লোড পড়ে তাহলে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কি হয়? নিউট্রাল অ্যাক্সিসের ওপরে হয় কম্প্রেশন, আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে হয় টেনশন। ঠিক আছে, আচ্ছা এই যে সিগমা ওয়ান হচ্ছে টেনসাইল ইন নেচার, আর নিউট্রাল অ্যাক্সিসের ওপরে হচ্ছে কম্প্রেসিভ ইন নেচারের। তাহলে একটা টেনসাইল আর কম্প্রেশন এ দুটো কিন্তু একটু নিউট্রালাইজ হয়ে যায়। ঠিক আছে, নিউট্রাল অ্যাক্সিসের ওপরে এই ক্র্যাকটা নিউট্রালাইজ হয়ে যায়। কেন নিউট্রালাইজ হয়ে যায়? কারণ সিগমা ওয়ানের নেচার টেনসাইল, আর কংক্রিটের মধ্যে কম্প্রেসিভ নেচার দেখা যায় অ্যাক্ট লোড হওয়ার জন্য, ফলে টেনশন আর কম্প্রেশন নিউট্রালাইজ হয়। আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে কি হয়? নিউট্রাল অ্যাক্সিসের নিচে কংক্রিটের নেচারও টেনসাইল, আবার যেই স্ট্রেসটা অ্যাক্ট হচ্ছে সিগমা ওয়ান, সেই সিগমা ওয়ানটাও হচ্ছে টেনসাইল, ফলে টেনসাইলে তোমার এই ক্র্যাকটা আরেকটু বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার দেখি অপশানটা কিভাবে রয়েছে। অপশনগুলো, এটা হচ্ছে মূল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। ঠিক আছে, এবার অপশনগুলো পড়তে হবে কি লেখা রয়েছে। ডায়াগোনাল টেনশন ইন এ বিম। ঠিক আছে, কি বলেছে? ইজ ম্যাক্সিমাম অ্যাট নিউট্রাল অ্যাক্সিস। দেখো নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম, এ তো অপ্রাসঙ্গিক একটা অপশন, এটা নিউট্রাল অ্যাক্সিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অপশন বিতে দেখি কি লেখা রয়েছে।
অপশন বিতে লেখা রয়েছে ডিক্রিজ বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস, ডিক্রিজ বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস অ্যান্ড ইনক্রিজ অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস। ঠিক আছে, এটা কি করে হবে? ডিক্রিজ বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস কি করে হয়? নিউট্রাল অ্যাক্সিসের নিচে টেনশন, আর সিগমা ওয়ানের নেচারও হচ্ছে টেনসাইলের, ফলে নিউট্রাল অ্যাক্সিসের নিচে তো যেটা ক্র্যাকটা, সে ক্র্যাকের উইথ তো বাড়বে আর কি। ঠিক আছে, ফলে অপশন এও ভুল রয়েছে, অপশন বিও ভুল রয়েছে। অপশন সিতে দেখি পড়ে কি বলেছে, বলেছে ইনক্রিজ বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস। হ্যাঁ, নিউট্রাল অ্যাক্সিসের নিচে তো এটা ইনক্রিজ হচ্ছে, অ্যান্ড ডিক্রিজ অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস। তাহলে 33 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে গেল সি। ঠিক আছে, এবার আসো 34 নম্বর কোশ্চেন। আচ্ছা, তোমাদের বন্ড আগের দিন পড়িয়েছিলাম আমি। বন্ড পড়াতে গিয়ে বন্ডের দুটো ভ্যালু বলেছিলাম। বলো কি কি বলেছিলাম বন্ডের ভ্যালু? বন্ডকে আমরা ধরো ক্যালকুলেশনের সাহায্যে যে বন্ডের ভ্যালুটা পাবে তাকে কি বলবো, আর আইএস কোডে বন্ডের যে ভ্যালু দেওয়া রয়েছে তাকে কি বলবো? এদের দুটোর মধ্যে পার্থক্য কি আছে বলো তো? আইএস কোডেরটা পারমিসিবল বন্ড স্ট্রেস, আইএস কোডেরটা পারমিসিবল বন্ড স্ট্রেস, আর আমরা নিউমেরিক্যাল ক্যালকুলেশনের মধ্যে যেটা বের করি সেটা হচ্ছে ডেভেলপড বন্ড স্ট্রেস। ঠিক আছে, ডেভেলপড। হ্যাঁ, দেখো সম্পূর্ণ জায়গাটা লেখা রয়েছে, যেটা আমরা এই দেখো এখানে আমি অলরেডি করিয়েছিলাম, যেটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করলাম সেটা হচ্ছে বন্ড স্ট্রেস ডেভেলপড। ঠিক আছে, বন্ড স্ট্রেস ডেভেলপড, আর আইএস কোডের মাধ্যমে যেটা পেলাম সেটা হচ্ছে বন্ড স্ট্রেস পারমিসিবল। আর কি বলেছিলাম? বন্ড স্ট্রেস পারমিসিবল ইজ লেস দ্যান বন্ড স্ট্রেস ডেভেলপড। এতটুকু তোমরা জানো। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে বন্ড স্ট্রেস কোথায় হয়, কেন হয়? বলেছিলাম যে এই একটা এ বি সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে, এবার এই এ আর বি সিম্পলি সাপোর্টেড বিমের এবার এটাকে বড় করে লার্জ স্কেলে আঁকছি। তো এটা ধরো ড্রয়িংটা আমার ঠিক হয়নি, এটা ধরো একটা সিম্পলি সাপোর্টেড বিমটা এভাবে এ আর বি। ঠিক আছে, বিমটা এভাবে আমি দেখাচ্ছি আর কি। তো এটা এ আর এটা বি। তো এতে রিয়াকশন কত? এতে রিয়াকশন হচ্ছে আর এ, আর বি পয়েন্টে রিয়াকশন হচ্ছে আর বি। এতটুকুনি আমরা বুঝলাম। এবার আমরা কি নিয়ে অ্যানালাইসিস করছি? এই পার্টিকুলার এবি যেই বিমটা, এবি বিমের নিচে যেই একটা টেনসাইল রেনফোর্সমেন্টটা রয়েছে, সেই টেনসাইল রেনফোর্সমেন্টের প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করছি। আমি কি বলেছিলাম? এই এক এক সেকশন আর দুই দুই সেকশন, এই দুটো সেকশনকে দেখো। এবার যখন এর মধ্যে একটা ইউডিএল লোড অ্যাক্ট হলো, যখন এর মধ্যে একটা ইউডিএল লোড অ্যাক্ট হলো, ধরো ডাব্লু কিলো নিউটন পার মিটার, এই একটা ইউডিএল লোড অ্যাক্ট হলো। ঠিক আছে, তাহলে নিউট্রাল অ্যাক্সিসের নিচে কি হবে? নিউট্রাল অ্যাক্সিসের নিচে টেনসাইল ফোর্স দেখা যাবে। এটুকুন বুঝলে? এবার যেই নিউট্রাল অ্যাক্সিসের নিচে টেনসাইল ফোর্স দেখা গেল, এই পার্টিকুলার যেই এক এক এবং দুই দুই সেকশনের মধ্যে কি চেঞ্জ হবে দেখো। এক এক সেকশনে ধরো টেনসাইল হচ্ছে টি, আর দুই দুই সেকশনে টেনশন হচ্ছে টি প্লাস ডেল্টা টি। ঠিক আছে, কারণ এটা তো একটা ডিস্টেন্সে, তো এক এক সেকশন আর দুই দুই সেকশনের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে, ফলে টেনশনের নেচারটা একটু বেড়ে গেল দুই দুই সেকশনে। এবার তুমি বলতে পারো যে স্যার তাহলে তো এই দুই দুই যেই সেকশনটা, এখানে তো টেনসাইল নেচারটা যেহেতু বেশি, তাহলে আপনার যে রেনফোর্সমেন্টটা রয়েছে সেই রেনফোর্সমেন্টটা তো ইকুইলিব্রিয়ামে আসার কথা নয়, তাই তো? ইকুইলিব্রিয়াম মানে কি? নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, তো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এই টি যেই তোমার এক এক সেকশন থেকে যেই ফোর্সটা অ্যাক্ট হচ্ছে, আর দুই দুই যেই সেকশন থেকে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে, তারা তোমার ইকুইলিব্রিয়ামে আসার কথা নয়, যেহেতু ভ্যালুটা সমান নয়। সেই জন্য এই রেনফোর্সমেন্টের যেটা পরিধি বরাবর একটা স্ট্রেস জেনারেট করছে, যেই স্ট্রেসটাকে আমরা বন্ড স্ট্রেস বলে থাকি। এটাও আমি বলেছিলাম এই আগের দিনের ক্লাসেরই, তো পিডিএফ খুলে তোমাকে পড়াচ্ছি আর কি। তো এই বন্ড স্ট্রেসটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এই বন্ড স্ট্রেসটাকে আমরা টাও বিডি দিয়ে ডিনোট করি। এই হয়ে গেল বন্ড স্ট্রেস। এবার তাহলে বন্ড স্ট্রেসটা কী হবে? এরকম তীর চিহ্ন দিয়ে লিখেছিলাম, টাও বিডি হচ্ছে বন্ড স্ট্রেসের ভ্যালু। ঠিক আছে, আর কি বলেছিলাম? যেই ডাইরেকশনের ফোর্সের মানটা কম হবে, বন্ড স্ট্রেসটা সেই ডাইরেকশনে অ্যাক্ট হবে। ঠিক আছে, এটাও তোমরা বুঝলে। তাহলে এই টাও বিডি কী করছে? টাও বিডি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসছে। এই টাও বিডিকে আমি বলেছিলাম, এই টাও বিডিকে ক্যালকুলেশন করলে এটা হবে টাও বিডি ডেভেলপড। ঠিক আছে, এবার দেখা গেল, এবার নিজেরা একটু চিন্তা করো। তাহলে আমি একটা বলছি, টাও বিডির মান ধরো 100 ধরলাম। ঠিক আছে, কিন্তু এই যে টি আর টি প্লাস ডেল্টা টি এর মধ্যে যেটা ডিফারেন্স রয়েছে,
সেই ডিফারেন্সকে যদি কাউন্টারঅ্যাক্ট করতে হয়, এটা 100 ইউনিট ধরলাম ধরো, ঠিক আছে, 100 ইউনিট ইজ নট সাফিসিয়েন্ট ভ্যালু, ধরো তোমার প্রয়োজন হচ্ছে 500 ইউনিট, 500 ইউনিট, ঠিক আছে। তাহলে তুমি কি করবে? এবার তুমি বলতে পারো স্যার কি করব, তাহলে আমি যদি বুঝতে পারছি না তো কি করব। দেখো এভাবে চিন্তা করো, বন্ড স্ট্রেসটা ডেভেলপড হচ্ছে কোথায়? বন্ড স্ট্রেসটা ডেভেলপড হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের নিচে যে রেনফোর্সমেন্টটা রয়েছে সেই রেনফোর্সমেন্টের পরিধির ওপর ডেভেলপড হচ্ছে, ঠিক আছে। এবার তুমি ধরো এই রেনফোর্সমেন্টটা ইউজ করেছো হচ্ছে 10 mm ডায়ার বার, এটা তুমি 10 mm ফাইবার তুমি ইউজ করেছো, ঠিক আছে। এবার তুমি বলে ঠিক আছে স্যার, তাহলে এটুকুন তো বুঝে গেলাম, বন্ড স্ট্রেসের ভ্যালু আমাকে বাড়াতে হবে। আমার বন্ড স্ট্রেস যখন 100 আসছে, 100 বন্ড স্ট্রেসে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসছে না, বন্ড স্ট্রেসের ভ্যালু আমাকে 500 নিয়ে আসতে হবে, তাহলে বন্ড স্ট্রেস বাড়ান। তাহলে আপনি যে একটা রড ইউজ করেছেন, সেই একটা রডের জায়গায় আপনি 5টা রড ইউজ করে দিন, 5টা রড ইউজ করে দিন। বললাম ঠিক আছে, 5টা রড তুমি ইউজ করে দাও। তাহলে 5টা রড যদি তুমি ইউজ করো, তাহলে কি হয়ে যাবে? পার্টিকুলার ওই সেকশনটা ওভার রেইনফোর্সড হয়ে যাবে না? আবার ওভার রেইনফোর্সড হলে কি হয়ে যাবে? ওভার রেইনফোর্স যদি হয়ে যায়, আমরা তো ব্যালেন্সড সেকশন হিসেবে আমরা ডিজাইন করি, ঠিক আছে। এবার ওভার রিনফোর্সমেন্ট যদি হয়ে যায়, তোমার নেচার অফ ফেইলিয়ার ডাকটাইল হয়ে যাবে, সরি ব্রিটেল ফেইলিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কংক্রিট আগে ম্যাক্সিমাম স্ট্রেস রিচ করবে। তাহলে তুমি কিন্তু এই 10 mm ডায়ার 5টা রিনফোর্সমেন্ট ইউজ করতে পারছো না। তাহলে এবার তোমাকে কি করতে হবে? এই একটা তুমি সমস্যায় পড়লে যে 10 mm ডায়ার তুমি 5টা রেনফোর্সমেন্ট ইউজ করতে পারছো না, তোমার সেকশনটা ওভার রেনফোর্সড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি ডায়ামিটারটাকে কমিয়ে দাও, ডায়ামিটারটাকে কমিয়ে দাও। কারণ দেখো ডায়ামিটারের উপর তো ডিপেন্ড করছে না, না তোমার বন্ড স্ট্রেস তোমাকে বাড়াতে হবে। বন্ড স্ট্রেস তুমি কিভাবে বাড়াতে পারো? তুমি পরিধি যদি বাড়িয়ে দিতে পারো, তাহলে তুমি বন্ড স্ট্রেস বাড়িয়ে দিতে পারবে। তাই তুমি ডায়ামিটারটা কমিয়ে দাও। ডায়ামিটারটা কমাচ্ছ কারণ হচ্ছে যাতে তোমার পার্টিকুলার সেকশনটা ওভার রেনফোর্সড না হয়ে যায়। আর তুমি কি করলে? আর নাম্বার অফ রেনফোর্সমেন্ট বাড়িয়ে দিলে। এই হচ্ছে মূল ইঞ্জিনিয়ারিং এটা, ঠিক আছে। এবার দেখি কোশ্চেনটা কি বলেছে। এটা যদি বন্ডে যদি ফেল করে, আমি তোমাদের যে কন্ডিশনটা দেখালাম সেটা পার্টিকুলার স্ট্রাকচারটা বন্ডে ফেল করছিল। এবার বলেছে এখানে কোশ্চেনে, ইফ এ বিম ফেইল। হ্যাঁ বলো বলো বলো, অবশ্যই কথা বলবে, কেন বলবে না। স্যার টাউ বি ইকুয়াল টু যেটা ফর্মুলা আছে, ওটা তো ভিউ বাই এন পাই ফাই। হ্যাঁ, এখানে এন স্যার পাই তো ফাই ইনটু লিভার আর্ম, এন পাই হ্যাঁ, ফাই into ইনটু liver লিভার arm। আর্ম, ঠিক আছে। হ্যাঁ কিন্তু স্যার এখানে তো এনটা যদি বাড়িয়ে দেন, তখন তো স্যার টাউ বিডিটাও বেড়ে কমে যাবে না? ভি এনটা বাই যদি এন তুমি পাই ফাই আছে। এনটা যদি তুমি বাড়িয়ে দাও, ঠিক আছে, না তুমি ওভাবে ফর্মুলা দিয়ে এটাকে চিন্তা করো না। আমরা যে কোনো ক্যালকুলেশনে অ্যাকচুয়ালি এই যে ফর্মুলাটা রয়েছে, টাউ বিডি ইকুয়ালস টু ভিউ বাই এন পাই ফাই ইন্টু লিভার আর্ম, ঠিক আছে। কিন্তু বন্ড স্ট্রেস আমরা যখন ক্যালকুলেশন করি, এটা তো বন্ড স্ট্রেস ডেভেলপডের ফর্মুলা, আমরা তো এই ফর্মুলা ধরে অ্যাকচুয়ালি বন্ড স্ট্রেস ক্যালকুলেশনই করি না। আমরা তো বন্ড স্ট্রেস পারমিসেবলের ভ্যালু ধরে এবং পারমিসেবলের যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা দিয়ে আমরা বন্ড স্ট্রেস দেখি। ভালো কোশ্চেন করেছিল তুমি। আমি তোমাদের বলেছিলাম আগের দিন ক্লাসে, দেখো আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাই। এই যে এই ফর্মুলাটা, এলডি ইকুয়ালস টু সিগমা ফাই ইন্টু সিগমা এসটি ডিভাইড বাই 4 টাউ বিডি, ঠিক আছে। এটা আমাদের ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা। এই টাউ বিডি বন্ড স্ট্রেস যেটা, এই টাউ বিডি বন্ড স্ট্রেসটাকে এখানে নিয়ে যাই আর এলডিটাকে এখানে নিয়ে আসি। কোনাকুনি গুণ করে আমরা যেই টাউ বিডি পারমিসেবলের ফর্মুলা আসলো, সেই টাউ বিডি পারমিসেবলের ফর্মুলা দিয়ে আমরা যে কোনো আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে। এই ফর্মুলাটা হচ্ছে তোমার আইডিয়াল ফর্মুলা নয়, যেটা ডেভেলপড হচ্ছে। ডেভেলপ দিয়ে আমরা ডিজাইন করি না, কারণ ডেভেলপডে তো কোনো ভ্যালু তোমার আইএস কোড প্রোভাইড করেনি। আইএস কোড অলরেডি আলাদা একটা বন্ড স্ট্রেসের কোড সম্বন্ধে বলে দিয়েছে ফর্মুলা, ফলে সেইখান দিয়ে তোমাকে এটা চিন্তা করতে হবে। তাহলে তোমার মূল উদ্দেশ্য কি ছিল? তোমার মূল উদ্দেশ্য ছিল যে পরিধিটা বাড়ানো, কারণ বন্ড স্ট্রেস তো পরিধির মধ্যে অ্যাক্ট হয়। তাহলে পরিধি বাড়াতে গেলে তোমার নাম্বার অফ রেনফোর্সমেন্ট বাড়াতে হবে। আর তুমি ডায়ামিটার তোমাকে কমাতে হচ্ছে, কারণ ডায়ামিটার যদি তুমি সেম রাখো, তাহলে তোমার যেই সেকশনটা ওভার রেনফোর্সড হয়ে যাচ্ছে, আর ওভার রেনফোর্সড হয়ে গেলে তো তার মধ্যে তোমার ব্রিটেল ফেইলিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আসো কোশ্চেনটাতে। এটা হচ্ছে যদি শেয়ারে তোমার যদি বন্ড স্ট্রেসে যদি ফেল করে একটা স্ট্রাকচার, তাহলে এই ইঞ্জিনিয়ারিংটা আমরা কাজে লাগাই। এবার দেখি কোশ্চেনটায় কি বলেছে।
ইফ এ বিম ফেইল ইন বন্ড, ঠিকই যেটা বললাম, ফেইল ইন বন্ড, দেন ইটস বন্ড স্ট্রেস ক্যান বি ইনক্রিজড মোস্ট ইকোনমিক্যালি বাই, ঠিক আছে, এটাও একটা কারণ, কিন্তু ইকোনমিক্যালি বলেছে, ঠিক আছে। এবার তো হতেই পারে তুমি বন্ড স্ট্রেসের অল্প একটু, ধরো আমি তো যে উদাহরণটা দিয়েছি 100 আর 500, অনেক বড় একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়েছি, ধরো 100 আর 120 এরকম যদি হয়, তাহলে ইকোনমিক্যালি তুমি যদি সেম ডায়ামিটারের রড দুটো দাও একটা জায়গায়, তাহলে তো তোমার সেখানে খরচা বেশি হয়ে যাবে। এবার তুমি কম ডায়ামিটারের যদি রড ইউজ করে দাও, তাহলে তোমার খরচার দিক দিয়েও তোমার ইকোনমিক্যাল হলো, ঠিক আছে। ইকোনমিক কথাটা কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে যে মোস্ট ইকোনমিক্যাল, এই টার্মটাও কিন্তু কোশ্চেনে বলেছে। তাহলে দেখি এর উত্তরটা কি আছে, বলেছে ইনক্রিজ দ্য ডেপথের সঙ্গে কোনো ব্যাপার না, ঠিক আছে, এ হবে না। এবার বিতে দেখি কি বলেছে, বিতে বলেছে যে ইউজিং থিনার বার বাট মোর ইন নাম্বার। দেখো এই থিনার বার এটা দুটো কারণে হতে পারে, একটা ইকোনমিক তো নিশ্চয়ই, আমাদের যে কোনো স্ট্রাকচারাল ডিজাইন আমরা ইকোনমিক পয়েন্ট অফ ভিউ দিয়ে করি, আর তোমার সাথে সাথে এটাও কিন্তু একটা মূল কারণ যে এই ওভার রেইনফোর্স যাতে তোমার স্ট্রাকচারটা না হয়ে যায়। এবার হচ্ছে তার পরের কোশ্চেনটা কি বলেছে, এই জায়গাগুলো কিন্তু আগের দিনের ক্লাসে ডিটেলসে আলোচনা হয়েছিল। ইফ নর্মাল শেয়ার স্ট্রেস টাউ ভি এক্সিট দ্য ডিজাইন শেয়ার স্ট্রেংথ অফ কংক্রিট টাউ সি, ঠিক আছে, তার মানে টাউ ভির ভ্যালু টাউ সির থেকে বড়, ভালো কথা। দ্য নর্মাল শেয়ার রেইনফোর্সমেন্ট অ্যাজ পার আইএস, এটা 2000 হবে, এটা যেহেতু গুপ্তার বইটা পুরনো বই, ঠিক আছে, এটা হচ্ছে আইএস 456 2000 শ্যাল বি প্রোভাইডেড। দেখো এই জায়গাটা দেখো, আগে থিওরির পার্টটা দেখো। আমি কখনোই তোমাদের কোশ্চেন উত্তর সলভে জোর দিই না, সবসময় বলি যে থিওরিটা ভালো করে পড়ো, তাহলে যে কোনো কোশ্চেনের উত্তর করতে পারবে। এটা কোথায় গেল বলো তো, দেখছি দাঁড়াও, না এই বন্ডের আগে আছে, এখানটাতে আছে। এ দেখো আমি কতগুলো কেস করে তোমাদের পড়িয়েছিলাম, ঠিক আছে, অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ শেয়ার রেইনফোর্সমেন্ট, এই পার্টিকুলার জায়গাতে এটা রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের বলেছিলাম যে কেস ওয়ানে কি বলেছে, কেস ওয়ানে টাউ ভি ইজ লেস দেন টাউ সি। দেখো টাউ ভি কি টাউ সি কি এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি ক্লাসে। কেস টুতে কি বলেছিলাম, টাউ ভি ইজ গ্রেটার দেন টাউ সি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটাও মনে হয় তাই বলেছে, মনে হয়, দেখিনি একবার কোশ্চেনটা, দাঁড়াও, এই কোশ্চেনে কি বলেছে, এই কোশ্চেনে বলেছে যে ইফ নর্মাল শেয়ার স্ট্রেস টাউ ভি এক্সিট দ্য ডিজাইন শেয়ার স্ট্রেংথ অফ কংক্রিট, হ্যাঁ টাউ ভির মান বেশি বলেছে, এখানে বলেছে যে টাউ ভি ইজ গ্রেটার দেন টাউ সি, ঠিক আছে। তার মানে সেকেন্ড কন্ডিশনটাই বলেছে। সেকেন্ড কন্ডিশন হলে কি হলো, আমরা এখানে কি দেখেছিলাম, তাহলে কতটা শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করব, এটাই তো মূল ছিল। তাহলে শেয়ার এনফোর্সমেন্ট এখানে ভিইউএস, এই একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছিলাম, টাউ ভি মাইনাস টাউ সি ইন্টু স্মল ভি ইন্টু ডি, এর যে ভ্যালুটা আসবে সেই পরিমাণ ফোর্স। দেখো আরেকবার দেখো, এটা এখানে 300 লিখেছি, 300টা কিছু একটা উদাহরণ দিয়েছিলাম, উদাহরণটা তো পুরোটা লেখা নেই, ঠিক আছে। টাউ ভি মানে হচ্ছে অ্যাপ্লাইড শেয়ার ফোর্স, আর টাউ সি হচ্ছে কংক্রিট যতটা রেজিস্ট করতে পারছে, ঠিক আছে। এবার শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করব, তাহলে শেয়ার এনফোর্সমেন্ট কিসের জন্য প্রোভাইড করব, অ্যাপ্লাইড ফোর্স থেকে কংক্রিট যতটা রেজিস্ট করতে পারছে তাদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের জন্য আমরা শেয়ার এনফোর্সমেন্ট বাইরে থেকে প্রোভাইড করতে হবে। তাহলে টাউ ভি মাইনাস টাউ সি ইন্টু বিডি, ঠিক আছে, এই পরিমাণ শেয়ার এনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করতে পারি। এবার শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইডেরও প্রসিডিওর রয়েছে, আমরা ভার্টিক্যাল স্টিরাপসের মাধ্যমে দিতে পারি। বলেছিলাম যে শেয়ার এনফোর্সমেন্ট অলওয়েজ প্রোভাইড ইন দ্য ফর্ম অফ স্টিরাপস। এবার স্টিরাপসের কি কি নেচার, 1 নম্বর হচ্ছে তোমার ভার্টিক্যাল স্টিরাপস হতে পারে, 2 নম্বর ইনক্লাইন স্টিরাপস হতে পারে, 3 নম্বর হচ্ছে বেন্ট আপ বার হতে পারে, ঠিক আছে। এবার আসো কোশ্চেনটা দেখি কি বলেছে। তাহলে এটা কেস 2 হলো, তারপরে বলেছে এত শ্যাল বি প্রোভাইডেড টু ক্যারি এ শেয়ার স্ট্রেস ইকুয়াল টু। তাহলে দেখো এই অপশন সিতে দেখো, অপশন সিতে কি লেখা রয়েছে, টাউ ভি মাইনাস টাউ সি, ঠিক আছে, এই জায়গাটাই তোমাদের বলেছিলাম, ঠিক আছে, এখানে দেখিয়েও দিয়েছি টাউ ভি মাইনাস টাউ সি। চলো এর পরের কোশ্চেনটাতে, এর পরে রয়েছে হচ্ছে 32, 33, 34, 35 গেল তো, এরপরে একবারে চলে যাও 53 নম্বর কোশ্চেনে, গুপ্তার বইয়ের 53 নম্বর কোশ্চেন। আগে কোনো ব্যাচে করিয়েছিলাম বলে দাগানো রয়েছে আর কি।
আচ্ছা দেখো ল্যাপিং আমি তোমাদের পড়াইনি, ঠিক আছে, এর পরের দিন আরও ডিটেলসে আলোচনা করব আমি ল্যাপিং। আজকে জাস্ট কোশ্চেন উত্তরগুলো আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি তোমাদের। ল্যাপিং আমরা কেন প্রোভাইড করি, ঠিক আছে, ল্যাপিং প্রোভাইডের মূল ইঞ্জিনিয়ারিংটা বোঝো। আচ্ছা এমন কোনো তো রড নেই যেই রড তুমি ধরো একটা 10তলা কেন, এখন তো 20তলা বাড়ি তৈরি হচ্ছে, তাহলে 20তলা বাড়িতে কলামে যেই রডটা তুমি ইউজ করবে, এমন কোনো ফ্যাক্টরি কি এখনও পৃথিবীতে আছে যে সেই 20তলা বাড়ির সমান লেন্থের একটা রেনফোর্সমেন্ট সে তৈরি করলো? এরকম তো নেই। ফলে আমরা ল্যাপিং করতে আমরা বাধ্য, ঠিক আছে। আমরা কলামে মেনলি ল্যাপিং করি, বা যারা ডিজাইনের সঙ্গে যুক্ত তারা দেখবে, তারা জানো আমরা বিমেও ল্যাপিং করতে হয়, আমাদের স্ল্যাবেও ল্যাপিং করতে হয়, ঠিক আছে, সব রকম স্ট্রাকচারেই আমাদের ল্যাপিং করতে হয়। তাই ল্যাপিং যদি এরকমভাবে হয়, ধরো এভাবে তুমি একটা ল্যাপিং করলে, ঠিক আছে, এটা তুমি বিফোর বেন্ডিং, এবার বিফোর বেন্ডিং তুমি এই ল্যাপিং করলে, ঠিক আছে। এবার কি হলো, এটা আমি ধরো একটা বিম দিয়েই বোঝাচ্ছি, বিমের ভেতরে দুটো রেনফোর্সমেন্ট রয়েছে, রেনফোর্সমেন্টের ওপরে লোড আসার আগে, ঠিক আছে, লোড আসেনি মানে তার মধ্যে কোনো বেন্ডিং হয়নি, লোড আসার আগে ল্যাপিংয়ের নেচার এরকম। এবার তুমি কিছু একটা ল্যাপিংয়ের একটা লেন দিয়েছো, ধরো তুমি এখানে লেন দিয়েছো, তুমি একটা মিস্ত্রি ধরো, সে তো আর এডুকেটেড নয়, ঠিক আছে, নতুন যারা পুরনো মিস্ত্রি তারা আমাদের ইঞ্জিনিয়ারদের থেকেও ভালো কাজ করে দেবে। এবার ধরো একটা এক্স ইউনিটের একটা ল্যাপিংও করেছে, না বুঝে এক্স ইউনিটের ল্যাপিং করেছে। এবার লোড পড়লে কি হবে, লোড পড়লে দেখা গেল এই একটা রড আলাদা হয়ে গেল, এবং এই রডটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। তার মানে তোমার স্ট্রাকচারটা ডিফল্টি স্ট্রাকচার হয়ে গেল। কারণ কি, এই যে এক্স ইউনিট ল্যাপিং করা হয়েছে, এক্স ইউনিটের কোনো প্রপার ক্যালকুলেশন কিন্তু করা হয়নি। এবার এটা যদি তুমি বলো তাহলে স্যার এই এক্স ইউনিট হবে না, তাহলে নিশ্চয়ই একটা রুল রয়েছে, আইএসকোর একটা কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে যে এতটা পর্যন্ত তোমাকে ল্যাপিং করতেই হবে। এটা বিফোর বেন্ডিং, এটা হচ্ছে আফটার বেন্ডিং, ঠিক আছে, আফটার বেন্ডিং তুমি যদি কোনো কনসিডারেশন না করো। এবার আইএসকোর বলে দিয়েছে তোমাকে ডেভেলপমেন্ট লেন্থ পর্যন্ত মিনিমাম ল্যাপিং করতেই হবে। তাহলে তুমি যে ল্যাপিংটা করছো, এবার এই যে তুমি ল্যাপিং করলে, ল্যাপিংয়ের এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে তোমার ডেভেলপমেন্ট লেন্থের সমান, এলডির সমান তোমাকে ল্যাপিং করতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে দুটো রেনফোর্সমেন্ট তুমি ইউজ করেছো, এই রেনফোর্সমেন্টে তোমার ডায়ামিটার ধরলাম φ1, 1 মিনিট ধরো, একটা ফোন এসছে, রিসিভ করে নি। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ আচ্ছা শোনো না, বলছি আমি এখনই একটা ব্যাচ পড়াচ্ছি, ঠিক আছে, আমি 11টার সময় আর ব্যাচ পড়ানো শেষ হবে, তুমি আমাকে 11টার পরে ফোন করো, ঠিক আছে, ওকে। হ্যাঁ দেখো, এটা ধরো হচ্ছে φ1, এবার এটা হচ্ছে φ2, দুটো ডায়ামিটার হচ্ছে পেলে, এই দুটো ডায়ামিটার পেলে, তাহলে এখানে তুমি এলডি লিখেছো, তার মানে তুমি বুঝতে পেরেছো যে ল্যাপিং যে তোমাকে করতে হবে, তাহলে এলডি পরিমাণ তুমি ল্যাপিং করলে, ঠিক আছে। এবার এই এলডির ভ্যালু কী হবে, এবার তোমাকে বলা হলো এলডি মানে তো ডেভেলপমেন্ট লেন্থ, তুমি মুখস্থ করে রেখেছো এলডির ফর্মুলা হচ্ছে ফাই ইন্টু সিগমা এসটি ডিভাইডেড বাই 4 ইন্টু টাউ বিডি, একদম মুখস্থ করা আছে তোমার, ঠিক আছে। এবার এখানে তুমি এই φ1 নেবে, φ1 এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি যে φ1 ইজ গ্রেটার দেন φ2, ঠিক আছে। তার মানে যেই রডের ডায়ামিটারটা বেশি, সেই রডের ডায়ামিটার ধরে তুমি এই এলডির মান ক্যালকুলেশন করবে, না যেই রডের ডায়ামিটার কম তার ডায়ামিটার ধরে তুমি এই এলডির মান ক্যালকুলেশন করবে? কার আইডিয়া আছে এই সম্বন্ধে? এগুলো তো বেসিক, এগুলো আইসকোডের তো হ্যাঁ, ছোটটা ধরেই বলা আছে। কোনটা বলা আছে? যেটা কম, যেটা ডায়ামিটার কম, ঠিক আছে। তাহলে মানে এখানে কি দেখিয়েছি, φ1 ইজ গ্রেটার দেন φ2, ঠিক আছে। তার মানে φ2 হচ্ছে
কম ডায়ামিটার, তাহলে আমি এখানে ফাই 2 ধরে ক্যালকুলেশন করব। এই পরিমাণ আমাকে ল্যাপিং আমাকে প্রোভাইড করতেই হবে যে কোনো স্ট্রাকচারে, ঠিক আছে। এর চেয়ে যেন ছোট না হয়, নট লেস দেন, ঠিক আছে। বা এবার প্রশ্ন হচ্ছে যে ল্যাপিং যে করব, ল্যাপিংয়ের অনেকগুলো আইএস কোড ক্লজ বলে দিয়েছে। ক্লজ বলেছে যদি তুমি বেন্ডিংয়ের জন্য ল্যাপিং করো, ঠিক আছে, ল্যাপিং যদি করো বেন্ডিংকে ও আইএস করে লেখা আছে ফ্লেক্সচার, ফ্লেক্সচারের জন্য তুমি যদি ল্যাপিং করো, 2 নম্বর হচ্ছে ডাইরেক্ট টেনশন, ডাইরেক্ট টেনশন, ডাইরেক্ট টেনশনের জন্য তুমি যদি ল্যাপিং করো, 3 নম্বর হচ্ছে ল্যাপ লেন্থ, ল্যাপ লেন্থ অফ স্ট্রেইট বার, স্ট্রেইট বার এই জন্য যদি তুমি ল্যাপিং করো, আর 4 নম্বর হচ্ছে ল্যাপ লেন্থ, ল্যাপ লেন্থ ইন কম্প্রেশন, ইন কম্প্রেশন। এবার দেখো তোমরা তো বুঝতে পেরেছো ফ্লেক্সচার মানে কি, ফ্লেক্সচার মানে বেন্ডিং। আমরা অলরেডি ফ্লেক্সচার সম্বন্ধে দেখে নিয়েছি, যেটা প্রথম চ্যাপ্টার ছিল। ধরো কোনো একটা পার্টিকুলার, এবার আমাকে বলো ধরো ল্যাপিংয়ের দুটো, আগে এই জায়গাটাতে উত্তর দাও, ল্যাপিংয়ের দুটো ভ্যালু এলো, ল্যাপিংয়ের একটা ভ্যালু এলো হচ্ছে এলডি, ধরো একটা ভ্যালু এলো, আরেকটা ভ্যালু এলো হচ্ছে 30 ফাই, দুটো ভ্যালু এলো, ঠিক আছে, 1 আর 2। এবার তোমাকে যদি জাস্ট জেনারেল নলেজের সাহায্যে, জেনারেল নলেজ তো মানে জেনারেল বুদ্ধির সাহায্যে এটা তুমি বলো যে এলডি আরেকটা এলো হচ্ছে 30 ফাই, এ দুটোর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু সেটা কি আমি ল্যাপিংয়ে ইউজ করব, না এ দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমি ল্যাপিংয়ে ইউজ করব? কোনটা ম্যাক্সিমামটাই দেওয়া উচিত, ম্যাক্সিমামটাই ল্যাপিংয়ে দেওয়া উচিত। কারণ আমি তোমাকে যে প্রথম ডায়াগ্রামটা এঁকে দিয়েছিলাম, প্রথম ডায়াগ্রামে দেখিয়েছিলাম কি, যে ল্যাপিংয়ের লেন্থটা কম ছিল, যেই এক্স ইউনিট আমি বলেছিলাম, এবার এক্স ইউনিট থেকে যেই ল্যাপিংয়ের লেন্থটা আমি ইনক্রিজ করলাম, তার মানে কি ল্যাপিংয়ের লেন্থটা বাড়ালাম, তাহলে বিফোর বেন্ডিং আর আফটার বেন্ডিংয়ের মধ্যে কিন্তু রেনফোর্সমেন্টগুলো কিন্তু একে অপরের থেকে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে না আর কি, ঠিক আছে, একসাথেই কিন্তু রয়েছে। তাই তুমি বুঝতে পারলে যে দুটো ভ্যালু যদি দেওয়া থাকে, সবসময় ম্যাক্সিমাম যেটা হবে, ম্যাক্সিমাম বড় ভ্যালুটা আমাকে ল্যাপিং হিসেবে ইউজ করতে হবে, ঠিক আছে, এই একটা জিনিস জানতে হবে। আচ্ছা এখানে দেখো ডাইরেক্ট টেনশন, ঠিক আছে, ডাইরেক্ট টেনশন মানে তো বোঝোই, ডাইরেক্ট টেনশন শুধুমাত্র টেনশন রয়েছে। আরেকটা 3 নম্বরে লিখে রেখেছি স্ট্রেট বার। স্ট্রেট বার মানে কি, দেখো কখনো কি এরকম আর এরকম, এই দুটো বার কি আমরা এইভাবে কি ল্যাপিং করতে পারি? দুটো বারের আমরা ল্যাপিং কিন্তু কখনোই করে উঠতে পারি না, ঠিক আছে, এই বারকে বলা হয় স্ট্রেট বার, ল্যাপ লেন্থ ইন স্ট্রেট বার। আমরা এটা ধরো দুটো বার, এই দুটো বারের যদি তোমাকে ল্যাপিং করতে হয়, তুমি এইভাবে কিন্তু কখনোই ল্যাপিং করবে না। দাঁড়াও এই ডায়াগ্রামটা একটু বড় করে এঁকে দেখাই। এই একটা তোমার রেনফোর্সমেন্ট রয়েছে, আরেকটা রেনফোর্সমেন্ট রয়েছে, তোমার এইভাবে একটা রেনফোর্সমেন্ট রয়েছে। তুমি কখনোই কিন্তু দুটো রেনফোর্সমেন্টকে এই অ্যারেঞ্জমেন্টে তুমি সাজাবে না। এবার তুমি যদি বলো স্যার এই অ্যারেঞ্জমেন্টে কেন সাজাবো না, কারণ দেখো এখানে কি হচ্ছে, এর একটা সিজি আর এর সিজি দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার যদি এরকম হতো, ক্রস সেকশনটা দেখো, এটা হচ্ছে ক্রস সেকশন, এটা ক্রস সেকশন, আমি এটাকে ধরলাম ধরো ফিগার 1, ফিগার 1-এ যে ডায়াগ্রামটা এঁকেছি সেটা যদি ক্রস সেকশনে আঁকতে হয়, তাহলে এই হচ্ছে একটা রেনফোর্সমেন্ট, এই একটা রেনফোর্সমেন্ট, দুটো রেনফোর্সমেন্ট তো উপর নিচে আছে কিন্তু। তাই তোমার কি সমস্যা হচ্ছে যদি বলো স্যার কি সমস্যা হচ্ছে এভাবে করলে, এভাবে তুমি তাহলে এফেক্টিভ ডেপথ কোন পার্টিকুলার রেনফোর্সমেন্টের জন্য ক্যালকুলেশন করবে? এখানে দুটো রেনফোর্সমেন্ট হয়ে যাচ্ছে, তুমি দুটো এফেক্টিভ ডেপথ পেয়ে যাচ্ছ, তুমি দুটো এফেক্টিভ ডেপথ D1 আর D2 দুটো এফেক্টিভ ডেপথ তুমি পেয়ে যাচ্ছ, ফলে তোমার ক্যালকুলেশন করতে কিন্তু অসুবিধা হবে। ফলে এরকম স্ট্রেট বার কিন্তু আমরা প্রোভাইড করি না, ঠিক আছে। তাহলে বলতে পারো স্যার বার কীভাবে প্রোভাইড করি? বার আমরা এইভাবে আমরা ল্যাপিং করি, এইভাবে অনেকটা ল্যাপিং করি, ঠিক আছে। যদিও আমি খুব একটা আমার আঁকাটা খুব একটা ভালো হলো না, ঠিক আছে, দাঁড়াও আমি চেষ্টা করে দেখছি। এইভাবে বেঁকিয়ে আমরা ল্যাপিং করি দুটো বারের মধ্যে, কারণ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যই এর এইভাবে আমরা ফিক্সড করি, ঠিক আছে, এইভাবে মোটামুটি ফিক্সড করি দুটো বারকে, যাতে এর এই স্মল ডি এর ভ্যালু যাতে চেঞ্জ না হয়ে যায়। তাহলে এবার নিশ্চয়ই বুঝে গেছো ল্যাপ লেন্থ অফ স্ট্রেট বার বলতে কি ক্লজ বোঝানো হয়েছে। তারপরটা হচ্ছে ল্যাপ লেন্থ ইন কম্প্রেশন।
তাহলে বুঝতে পারলে যে ফ্লেক্সচার, ডাইরেক্ট টেনশন, ল্যাপ লেন্থ ইন স্ট্রেট বার আর ল্যাপ লেন্থ ইন কম্প্রেশন, এই চারটে ক্লজের জন্য আমাকে ল্যাপিংয়ের ভ্যালু জানতে লাগবে। আর এই ল্যাপ লেন্থ ইন স্ট্রেট বার কথাটার মানে কি সেটাও বোঝা গেছে। এবার যদি দুটো ভ্যালু দেওয়া থাকে তার মধ্যে সবসময় বেশি যেই ভ্যালুটা বা ম্যাক্সিমাম ভ্যালুটা ধরেই আমরা ল্যাপিংয়ের জন্য ডিজাইন করব। দেখো ফ্লেক্সচারে বলা রয়েছে এলডি অর 35, এর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে, যদি কোনো একটা স্ট্রাকচার রয়েছে তার মধ্যে বেন্ডিং আসছে, বেন্ডিংয়ের জন্য, বেন্ডিংয়েরই তো আরেকটা নাম ফ্লেক্সচার, তো সেই বেন্ডিংয়ের জন্য যদি ল্যাপিং প্রোভাইড করতে হয় তাহলে এলডি অথবা 35 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটা হবে তোমার ল্যাপ লেন্থ। যদি আসে ডাইরেক্ট টেনশনের ক্ষেত্রে 2 ইন্টু এলডি অর 35, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে সেই ভ্যালুটা ধরে তোমাকে ল্যাপিং করতে হবে। যদি আসে হচ্ছে ল্যাপ লেন্থ অফ স্ট্রেইট বারের ক্ষেত্রে 15 ফাই অর 200 মিলিমিটার, এর মধ্যে যেই ভ্যালুটা বড় ভ্যালু সেই পার্টিকুলার ভ্যালুটা ধরে তোমাকে ল্যাপিং করতে হবে। আর যদি বলা হয় ল্যাপ লেন্থ ইন কম্প্রেশন বলা হলে এলডি অর 24 ফাই, ঠিক আছে, এটা 30 ফাই হবে, এটা 30 ফাই, এলডি আর 24 ফাই, এই দুটোর মধ্যে যেই ভ্যালুটা ম্যাক্সিমাম সেটা ধরে তোমাকে ডিজাইন করতে হবে। আচ্ছা দেখো, আমাদের যেটা পরীক্ষায় আমাদের সাধারণত টেনশন আর কম্প্রেশন এই ভ্যালুটাই জেনারেলি দেয় আর কি। শুধু এটুকুন মনে রাখো, বেন্ডিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, বেন্ডিংয়ের ক্ষেত্রে হচ্ছে এলডি আর 30 ফাই, ডাইরেক্ট টেনশনের ক্ষেত্রে কি হচ্ছে, ডাইরেক্ট টেনশনের ক্ষেত্রে 2 এলডি আর 30 ফাই, আর ল্যাপ লেন্থ ইন কম্প্রেশনের ক্ষেত্রে 24 ফাই। দেখো এটা তো বুঝতে পারছো, কম্প্রেশন যদি হয়, এই যে এই বার দুটো যে ছাড়াছাড়ি হয়ে গেল, এই বিফোর বেন্ডিং আর আফটার বেন্ডিং যে ডায়াগ্রামটা আঁকলাম, ঠিক আছে, তো দুটো বার তো খুলে গেল নিজের পজিশন থেকে, কেন হলো, এর মধ্যে টেনশন এসছিল বলে। কম্প্রেশন আসলে কিন্তু ইনফ্যাক্ট ল্যাপিংয়ের প্রভিশন দেওয়া রয়েছে, ল্যাপিংয়ের জন্য কিন্তু আমাদের স্ট্রাকচারে কোনো ক্ষতি হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে। ফলে কম্প্রেশনের ক্ষেত্রে কিন্তু 24 ফাই ভ্যালুটা কম, আর তোমার বেন্ডিং হোক বা টেনসাইল হোক এর ক্ষেত্রে ল্যাপিংয়ের ভ্যালুটা বেশি। দেখো এটুকু কিন্তু বুঝতে পারলে, মনে রাখবে এইভাবে, কম্প্রেশনের জন্য তো ঘোড়া ক্ষতি হয় না, ফলে একটু ছোটো ভ্যালু দিয়েও আমাদের ল্যাপিং হয়ে যায়। 24 ফাই ছোট ভ্যালু। আর টেনশনের ক্ষেত্রে কি আসছিল, টেনশন বা বেন্ডিংয়ের ক্ষেত্রে 30 ফাই হচ্ছে কম্পারেটিভলি বড় ভ্যালু। এইভাবে মনে রেখেছি আর কি আমি নিজেও, এবং স্টুডেন্টদেরও এইভাবে বলি মনে রাখতে। এটা কত নম্বর কোশ্চেন হচ্ছে বলো তো, এটা 53 নম্বর কোশ্চেন। দেখি কি বলেছে কোশ্চেনটা এবার। আমি তো শুধু ল্যাপিং বলে তোমাদের এত বড়, আরও অনেক লেকচার বাকি আছে ল্যাপিংয়ের ওপর, আমি সানডের ক্লাসে থিওরিগুলো বলবো আর কি সম্পূর্ণটা। তো বলেছে ল্যাপ লেন্থ ইন কম্প্রেশন শ্যাল নট বি লেস দেন, ঠিক আছে, তাহলে কোনটা হবে, এখানে 24 ফাই হবে, তো বোঝাই গেল, এখানে তো আর কোনো ব্যাপার না। এবার হচ্ছে 53 নম্বর কোশ্চেন, এরপরে 71 নম্বর কোশ্চেন। এবার আসো 71 নম্বর কোশ্চেন। দেখো 71 নম্বর কোশ্চেনে কি বলেছে, দ্য অ্যাভারেজ পারমিসিবল স্ট্রেস ইন বন্ড ফর প্লেন বার ইন টেনশন। আচ্ছা আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আমরা যখন, দেখো এখানে বলেছে বন্ড স্ট্রেস, দ্য অ্যাভারেজ, এই কথাটা দেখো বারবার আমি যে চেঁচিয়ে আগের দিন বলছিলাম যে বন্ড স্ট্রেসের দুটো ভ্যালু, একটা পারমিসিবল আর একটা হচ্ছে ডেভেলপড। আমরা ডিজাইন যে করছি, আমরা কিন্তু ডিজাইনের ক্যালকুলেশনের সময় টাও বিডি ডেভেলপড আমরা বের করি, কিন্তু IS 456 কিন্তু ডেভেলপড কোনো ভ্যালু দেয়নি, ও পারমিসিবল বলে দিয়েছে। এ দেখো এখানে লেখা রয়েছে পারমিসিবল, এরা বলে দিয়েছে যে অ্যাভারেজ পারমিসিবল বন্ড স্ট্রেস, ঠিক আছে, স্ট্রেস ইন বন্ড বা বন্ড স্ট্রেস একই ব্যাপার। তো এখানে পারমিসিবল কথাটা বলে দিয়েছে, তোমরা দেখে নিলে আর কি। এবার আমি কি বলেছিলাম, আমরা তো নয়, আইএস কোড যখন ভ্যালুগুলো দিয়েছিল, আইএস কোড কী চিন্তা করেছিল যে আমরা জেনারেলি রেনফোর্সমেন্ট কোথায় ইউজ করি, টেনশন জোনে ইউজ করি। আর প্রথমে কি ছিল, প্রথমে তো মাইল্ড স্টিল ছিল, তাহলে মাইল্ড স্টিল আর টেনশন জোন এই ধরে আইএস কোড এক গাদা ভ্যালু দিয়ে রেখেছে। বলেছিলাম ভ্যালুগুলো মুখস্থ করতে, সজল ভ্যালুগুলো মুখস্থ বলতে হবে আমাকে, বন্ড স্ট্রেসের ভ্যালুগুলো। কে পারবে, অনুশ্রী পারবে বলতে ভ্যালুগুলো? M25 এর ক্ষেত্রে বন্ড স্ট্রেসের ভ্যালু কত? মুখস্থ হয়নি। এটা মুখস্থ, দেখো এটা তো তোমার এটা তো সামান্য যে কোনো ছোট পরীক্ষাতেই ভ্যালুগুলো আসে,
12, 14, 15, 17, 19 এগুলো তো একদম মানে কিচ্ছু নেই এই ভ্যালুগুলোর মধ্যে। অনেক লিখেছিলাম কি ভ্যালুটা, না আইএস কোড থেকে দেখিয়ে দিয়েছিলাম, এটা মনে হয় আইএস কোড থেকে দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, ঠিক আছে। তো আইএস কোডের টেবিল কততে রয়েছে বলো তো, এটা দাঁড়াও একবার দেখিয়ে দিই। আইএস কোডের আইএস কোডটা কি রয়েছে এখানে আমার, এই যে আইএস কোডটা, আইএস কোড রয়েছে মানে এখানে আমি দেখিয়েও দিয়েছিলাম তোমাদের আইএস কোড থেকে। দেখবে 12, 14, 15, 17, 19 এই ভ্যালু রয়েছে বন্ড স্ট্রেসের। M20, 25, 30, 35, 40 অ্যান্ড অ্যাবভ এর জন্য। এগুলো মনে রাখতে হবে, কোনো উপায় নেই আমার, কিন্তু এগুলো একদম নামতার মতন মনে আছে এই ভ্যালুগুলো। এই দেখো না, এটা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু, ঠিক আছে। পেজ 43 তে আছে। কোথায় আছে গো? পেজ 43 তে আছে। হ্যাঁ হ্যাঁ। না আমার অ্যাকচুয়ালি কি বলতো, আইএস কোডটা কি হার্ড কপিটা রয়েছে, তো এই সফট কপিতে আমার একটু ইয়ে করতে অসুবিধা হয়, অপারেট করতে অসুবিধা হয়। আমি টিউশনি করতে গিয়ে এই যে দেখো আগের দিন তোমায় দেখিয়ে দিয়েছিলাম, সফট কপি আমি টিউশনি করতে গিয়ে ইউজ করেছি আর কি। দেখো ভ্যালুগুলো কত দেখিয়ে দিয়েছিলাম, 12, 14, 15, 17, 19, M20, 25, 30, 35, 40 অ্যান্ড অ্যাবভ, ঠিক আছে। আর এখানে লিখে দিয়েছিলাম যে আইএস কোড যে ভ্যালুগুলো দিয়েছে টেনশনের ক্ষেত্রে দিয়েছে আর মাইল্ড স্টিলের জন্য দিয়েছে। টেনশন থেকে আমরা যখন কম্প্রেশনে আসবো তখন 25% বাড়িয়ে নেব, আর মাইল্ড স্টিলের থেকে যখন HYSD বারে আসবো তখন 60% বাড়িয়ে নেব, এটা আমি বলেছিলাম। এবার আসো কোশ্চেনটাই দেখি কি বলেছে। আমি তো এটুকুন শুধুমাত্র পড়ে বন্ড স্ট্রেস আমি এর ডিটেলিং তোমাদের বলতে গেলাম। 10% পড়ার কোনো দরকার নেই, 10% গুলো কাটো, 10% বলে কোনো ভ্যালুই নেই। তারপরে বলেছে ইনক্রিজড বাই 25% ফর বার ইন কম্প্রেশন। তার মানে আমরা যে ডিজাইন করেছি বা মানে আইএস কোড যেটা দিয়েছে সেটাও টেনশনের জন্য দিয়েছে। টেনশন থেকে যখন কম্প্রেশনে যাচ্ছি কত বাড়াবো, কি দেখলে এখন? 25%। তাহলে 25%, ঠিক আছে। দেখো এমন কোনো কোশ্চেন আসবে না যেটা ক্লাসে হবে না, কিন্তু যেগুলো তোমাকে পড়তে হবে, কিন্তু না পড়ে হবে না। 74 নম্বর কোশ্চেন আছে এরপরে, 74 নম্বর কোশ্চেনটা তোমাদের অনেক সময় আছে, ধীরে ধীরে পড়াচ্ছি, চেষ্টা করো জায়গাগুলোকে পুরোটা রেডি করতে। তাই বলেছে ইন ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন পারমিসেবল। দেখো আবার এই পারমিসেবল বন্ড স্ট্রেস, এতক্ষণে হয়তো বুঝে গেছো যে পারমিসেবল কথাটা আমি কেন বারবার বলছিলাম। ইন ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন পারমিসেবল বন্ড স্ট্রেস ইন কেস অফ ডিফর্মড বার। তাই ডিফর্মড বারের ক্ষেত্রে 60% হয়, 60%। এখানে 40% লেখা আছে। এটা আইএস কোড, পুরনো আইএস কোডে তো ওখানে মনে হয় 40% ছিল, ঠিক আছে। এটা গেল হচ্ছে 74 নম্বর কোশ্চেন। এরপরে চলে আসো 117 নম্বর কোশ্চেন। 117তে আসি। 117তে কি বলেছে? বলেছে দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ফর M15 কংক্রিট। এটাও তোমাদের বলেছিলাম, এই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস টাও ম্যাক্স, ঠিক আছে। টাও ম্যাক্সের ভ্যালুগুলো, এই প্রশ্ন কত হবে টাও ম্যাক্সের ভ্যালুগুলো মনে আছে না পড়া হয়নি? না স্যার মুখস্থ হয়নি। অভিজিৎ কত হবে? অভিজিৎ বা সৌরিন বলতে পারবে টাও ম্যাক্সের ভ্যালু? কোনো লাভ হবে না কিন্তু, ঠিক আছে, পড়ে এটুকুনিও বলে দিচ্ছি। দেখো 15, 20, 25, 30, 35 মানে M15, M20, M25, M30, M35 অ্যান্ড M40 অ্যান্ড অ্যাবভ, এই হচ্ছে এত কয়েকটা গ্রেড অফ কংক্রিটের জন্য তাউসি ম্যাক্সিমামের ভ্যালু হয়। ভ্যালুগুলো হচ্ছে 25, 28, 31, 35, 37, 4, ঠিক আছে। এইভাবে তোমাকে মুখস্থ, আমি তো কিছু দেখে বলছি না, আমার আইএস কোড আমার কাছে নেই আর কি, এরকমভাবে তোমাকে কণ্ঠস্থ মুখস্থ করতে হবে ভ্যালুগুলো, এখানে তো বোঝার কিছু নেই। তাই টাউসি ম্যাক্সিমামের ভ্যালুগুলো পেলাম আমি। দেখো বারবার বলেছি, তুমি বলতে পারো স্যার 2.5 কে আপনি 25 বলেন কেন? হ্যাঁ, আমার স্যারও আমাকে বলতো যে পয়েন্ট দিয়ে মানুষের ব্রেন বেশি দিন ধরে রাখতে পারে না, টোটাল ডিজিটটা মনে রাখবে, একটু বেশি দিন ধরে রাখা যায়। তাহলে এখানে কত বলেছে দেখি কোশ্চেনটাতে, এটাও আছে, এটাও আইএস কোডে, এই 25, 28, 31, 35, 37, 4, এটাও একদম শেষের দিকে আছে। যারা চাকরি করো এই ফেব্রুয়ারি মাস পড়ে যাচ্ছে, আগেও দেখেছি ফেব্রুয়ারি মার্চ পড়াশোনার, ফেব্রুয়ারির 1-2 ক্লাসের পর আর পড়াশোনার সঙ্গে টাচে থাকতে পারে না, ক্লাসও করে না, ঠিক আছে। এই 25, 28, 31, 35, 37, 4 একদম ভ্যালুগুলো বলেছি, মুখস্থ করতেই হবে। তাহলে এখানে বলে দিয়েছে কত? M15। তাহলে M15 এর ভ্যালুর ক্ষেত্রে, M15 এর ক্ষেত্রে ভ্যালু 2.5। এই গেল হচ্ছে
117 নম্বর কোশ্চেন। এবার আসো 124 নম্বর কোশ্চেন। এটা কোনো ব্যাচে পড়িয়েছিলাম বলে দাগানো রয়েছে আর কি। 124 নম্বরের কোশ্চেনে কি বলেছে? বলেছে দ্য ডেভেলপমেন্ট লেন্থ অফ বার অফ ডায়ামিটার ফাই। আচ্ছা দেখো, তোমাকে দুটো ভ্যালুই মনে রাখতে হবে, ঠিক আছে? আগের দিন তো ডিটেলসে অঙ্কগুলো করিয়েওছি এর ওপরে যখন থিওরিটা পড়াই। এবার কি হয় তোমার ডেভেলপমেন্ট লেন্থের ভ্যালু, ডেভেলপমেন্ট লেন্থ এল ডি ইকুয়ালস টু ফাই ইন্টু সিগমা এস টি ডিভাইডেড বাই 4 ইন্টু টাও বিডি, ঠিক আছে? হলো। এবার এটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড, এটা ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে ফর্মুলা। এবার যদি লিমিট স্টেট মেথডের ক্ষেত্রে হয়, তাহলে লিমিট স্টেট মেথডের ক্ষেত্রে কি হয়ে যায়, যেটা তোমার সিগমা এসটি রয়েছে, সিগমা এসটি তা 0.87 FY হবে, আর তো কিছু চেঞ্জ হবে না। 5 ইন্টু 0.87 FY ডিভাইডেড বাই 4 ইন্টু টাও বিডি, ব্যাস এটুকুনি চেঞ্জ হবে। তো এখানে তো ওয়ার্কিং স্ট্রেস মেথডই বলেছে। তো ডেভেলপমেন্ট লেন্থ অ্যাজ পার 1978 তো হবে না, এটা 2000, তাহলে কোনটা হবে? 5 ইন্টু সিগমা এসটি ডিভাইড বাই 4 টাও বিডি। 124-এর উত্তর হয়ে যাচ্ছে বি উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারোর কোনো আপত্তি রয়েছে? থাকলে বলতে পারো। এবার আসো 125। আচ্ছা 125 এখনো পড়াইনি। 125 হচ্ছে স্ট্যান্ডার্ড হুক, এই জায়গাটা বাকি রয়েছে, এটা রোববারের ক্লাসে তোমাদের করাবো। এবার 125-এর পর, হ্যাঁ বলো। স্যার এই কোশ্চেনটাতে যদি নিচে 5টা ওবিডি থাকতো তাহলে একটা কনফিউশন হয়ে যেত, টেনশন কম্প্রেশন না বললে। দেখো, তোমাকে যদি কিছু বলে দেওয়া না থাকে, তাহলে এবার তুমি নিজে চিন্তা করো, কিছু বলে দেওয়া না থাকলে তুমি কি ধরবে, টেনশন না কম্প্রেশন? তোমার কি মনে হয়? সেক্ষেত্রে 4টা ওবিডিটাই নেবো, যেহেতু 5টা ওবিডিটা ওইভাবে ডাইরেক্ট বলা নেই। দেখো 5টাও বিডি, ঠিক আছে, 5টাও বিডি তুমি চিন্তাই করবে না। তুমি 4টাও বিডি 5টাও বিডি এই কনফিউশনে গেলে কেন? আমি কি ক্লাসে পড়িয়েছিলাম? আমিও তো জানি সেখানে 5টাও বিডি হয়ে যায়, এটাতে কনফিউশন তৈরি হয়। তুমি জাস্ট ভ্যালুটাকে গুণ করে নেবে। 4কে 1.25 দিয়ে গুণ করলে কত হয়? 5 হয়, ঠিক আছে? সেই জন্য 5টাও বিডি কথাটা আসে। তুমি সেই ঝামেলাতে যাবেই না। যদি তোমাকে টেনশন বা কম্প্রেশন কিছু না বলে দেওয়া থাকে, তাহলে আমরা রেনফোর্সমেন্ট জেনারেলি কোথায় ইউজ করি? জেনারেলি তো টেনশন জোনে ইউজ করি। টেনশন জোনের জন্য তো এই 4টাও বিডি হয়, ঠিক আছে? তুমি আবার 5টাওতে যাচ্ছ কেন? ওই চিন্তাই করবে না, কনফিউজিং এর কোনো চিন্তা। ঠিক আছে। কিছু বলে দেওয়া না থাকলে, যেটা আইএস কোডের প্রভিশন, আইএস কোডের প্রভিশন কত? 5 ইন্টু সিগমা এসটি ডিভাইড বাই 4টাও বিডি, এটাই আমি ধরবো। কেন আমি 5টাও বিডির দিকে আসবো? ঠিক আছে। এটা গেল হচ্ছে 124। 125 বললাম রোববারের ক্লাসে থিওরিটা পড়াবো। এবার আসো 160 নম্বর কোশ্চেন। 160 নম্বর কোশ্চেন কি বলেছে? 160 নম্বর কোশ্চেনে বলেছে দ্য বন্ড স্ট্রেংথ বিটুইন স্টিল রেইনফোর্সমেন্ট অ্যান্ড কংক্রিট ইজ এফেক্টেড বাই, ঠিক আছে? এই বন্ড স্ট্রেংথ যে হচ্ছে, এটা কার কার প্রপার্টি? এটা স্টিলের প্রপার্টি, তো অবশ্যই স্টিলের প্রপার্টি তো, ঠিক আছে? দেখতেই তো পাচ্ছ স্টিলের গ্রেড, তোমার গ্রেডের ওপরে ভ্যালুটা ডিপেন্ড করে। আবার এই টাও বিডি, এই টাও বিডির ভ্যালুটা তো কংক্রিটের ওপরেও ডিপেন্ড করে। তাহলে স্টিলের প্রপার্টি, কংক্রিটের প্রপার্টি। শ্রিঙ্কেজ অফ কংক্রিট, একটা কংক্রিটে এই জায়গাটা শ্রিঙ্কেজ অফ কংক্রিট যে লেখা রয়েছে, আমরা প্রিস্ট্রেস কংক্রিট যখন পড়বো, প্রিস্ট্রেস কংক্রিট পড়ার সময় এই জায়গাটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে শ্রিঙ্কেজ অফ কংক্রিট কথাটা কেন আমার এখানে এলো, ঠিক আছে? তো শ্রিঙ্কেজ অফ কংক্রিটের ওপরেও এটা ডিপেন্ড করে। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, ধরো এটা তোমার, এটা কংক্রিট রয়েছে, এটা তোমার কংক্রিট রয়েছে, ছেড়ে দাও, এটা প্রিস্ট্রেস কংক্রিট আরও ক্লিয়ার হয়ে যাবে। পুরো উদাহরণ দিয়ে দিলে কি, এই উদাহরণগুলো তো আর একদম অ্যাকুরেট ইঞ্জিনিয়ারিংটা হয় না, একটু তার মধ্যে কিন্তু ডিফার হয়ে যায় আর কি, সেভাবে বলবো না তোমাদের। এটা গেল 160। এবার আসো 161 নম্বর কোশ্চেন। এবার 161 নম্বর কোশ্চেনে কি বলেছে? দ্য বন্ড স্ট্রেংথ বিটুইন স্টিল অ্যান্ড কংক্রিট ইজ ডিউ টু, ঠিক আছে? বন্ড স্ট্রেংথ কিসের কিসের প্রপার্টির উপর ডিপেন্ড করে? এটা ফ্রিকশন, অ্যাডিশন, হ্যাঁ অবশ্যই তো, ফ্রিকশনের জন্য তো বটেই বন্ড স্ট্রেংথ, ফ্রিকশন আর অ্যাডিশন, বোথ ফ্রিকশন অ্যান্ড অ্যাডিশন হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা গেল 161। এবার চলে আসা হচ্ছে 228। 228-এ দেখি কি বলেছে। দুশো আঠাশ
228 তা কি বলেছে এখানে দেখি, বলেছে দ্য ডায়াগোনাল টেনশন হুইচ রেজাল্ট ইন আলটিমেট ফেইলিয়ার ডিউ টু ডেভেলপমেন্ট অফ ডায়াগোনাল শেয়ার ক্র্যাক ডিপেন্ড আপন, ঠিক আছে, এই ডায়াগোনাল যে শেয়ার ক্র্যাক হলো আগের দিন আমরা যেটা দেখলাম, এটা কিসের ওপর ডিপেন্ড করে, দেখো এই ডায়াগোনালি যে শেয়ার ক্র্যাকটা হলো, এই শেয়ার ক্র্যাকের ভ্যালুগুলো কিসের ওপর ডিপেন্ড করে, এটা হচ্ছে তোমার স্প্যানের ওপরেও ডিপেন্ড করে, আর এই এফেক্টিভ ডেপথ যেটা, এই এফেক্টিভ ডেপথের ওপরেও ডিপেন্ড করে, দুটোর উপরেই এই ভ্যালুটা ডিপেন্ড করে, ঠিক আছে, স্প্যানের ওপরেও ডিপেন্ড করছে আর তোমার এফেক্টিভ ডেপথের ওপরেও ডিপেন্ড করছে। দেখি অপশনগুলো কি লেখা রয়েছে, শেয়ার স্প্যান আর এফেক্টিভ ডেপথ, হ্যাঁ বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে, বোথ এ অ্যান্ড বি হবে তোমার অ্যান্সার। আজকাল করছে কি বলতো, বিভিন্ন পরীক্ষার পরপর অনেকগুলো পরীক্ষা দেখলাম যে কোশ্চেনগুলো গুপ্তার বই বা গুপ্তার বইয়ের ধাঁচেরই কিন্তু কোশ্চেনগুলো রয়েছে, কোশ্চেন কোথা থেকে বানাবে, ঠিক আছে, কোশ্চেন তো বানানোর জায়গা নেই, অপশনগুলোর ভাষা চেঞ্জ করে দিচ্ছে, ফলে যে মুখস্থ করে যাবে, ঠিক আছে, এই প্রপারলি না বুঝে সে কিন্তু অ্যান্সার করতে পারবে না। আমার সঙ্গে যে ছেলেরা এমটেক করে, তো ওরা তো বিভিন্ন এখন সরকারি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছে, তো ওদের কোশ্চেনগুলো অনেক সময় দেখি আর কি, যে এখন কোশ্চেনে কি প্যাটার্ন নতুন আসছে। এবার গেল 228, এবার আসে হচ্ছে 229 বলেছে ফ্লেক্সচারাল শিয়ার ফেলিয়ার ইন এ রেইনফোর্সড কংক্রিট বিম, ঠিক আছে, ফ্লেক্সচারাল শিয়ার ফেলিয়ার কোনটা বলো তো, এখানে দেখো লেখাই রয়েছে এই পিওর বেন্ডিং, এই পিওর বেন্ডিংয়েরই আরেকটা নাম হচ্ছে ফ্লেক্সচার, ঠিক আছে, তাহলে ফ্লেক্সচার ফেলিয়ার 90 ডিগ্রিতে হচ্ছে, এতটুকু আমরা দেখেছিলাম। দেখি এবার অপশনগুলোতে দেখি কি লেখা রয়েছে, অপশনগুলোতে লেখা রয়েছে বলেছে অকার আন্ডার লার্জ বেন্ডিং মোমেন্ট অ্যান্ড লেস শিয়ার ফোর্স। আচ্ছা কেন হচ্ছে, ওটা তো ফ্লেক্সচার মানেই তো লার্জ বেন্ডিং মোমেন্টের জন্য, এটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আর অপশন বিতে রয়েছে রেজাল্ট ইন ক্র্যাক হুইচ আর নর্মালি অ্যাট 90 ডিগ্রি উইথ দ্য হরাইজেন্টাল, এটাই তোমাদের পড়িয়েছি, এই যে 90 ডিগ্রি, এটা হরাইজেন্টালের সঙ্গে 90 ডিগ্রি হচ্ছে, এটাও তোমাদের বলেছি, আর এটা পিওর বেন্ডিংয়ের জন্য এই পার্টিকুলার ক্র্যাকটা অকার হচ্ছে, ঠিক আছে। তাহলে 229-এর অ্যান্সার হচ্ছে 1 আর 2 মানে 229-এর অ্যান্সার হচ্ছে এ, 229-এর এ, ঠিক আছে। এবার আসো 284 নম্বর কোশ্চেনের পরে, এবার 284, স্যার ফ্লেক্সচারাল শিয়ার ফেলিওর বলতে ওখানে Bending. ফ্লেক্সচার আর শিয়ার দুটোই আছে তো? ফ্লেক্সচার আর শিয়ার দুটোই আছে, দেখি কোশ্চেন, ফ্লেক্সচারাল শিয়ার কথাটার জন্য জিজ্ঞাসা করছি স্যার। না ফ্লেক্সচার শিয়ার না, ফ্লেক্সচার আর শিয়ার দুটোই নেই, ওটা তোমার ফ্লেক্সচারের কথাটাই বলা হয়েছে ওখানে, ঠিক আছে, ফ্লেক্সচারাল শিয়ার ফেলিওর, ওটা ফ্লেক্সচার অ্যান্ড কথাটা থাকবে, তাহলে ওটা 228 বললাম তো, দাঁড়াও কোশ্চেন একবার বের করি, তো আমার মাথায় যখন কোশ্চেনটা এসেছে, ফ্লেক্সচারাল শিয়ার ফেলিয়ার, না ফ্লেক্সচারালের জন্য যেই শিয়ার ফেলিয়ারটা হচ্ছে তাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তুমি বলো না তোমার এই 90 ডিগ্রি যে অপশনটা তুমি দেখলে, তাহলে তুমি যদি বলছো যে আমি যে আগের দিন তোমাদের বলেছিলাম, আমি 90 আর 45 এর মাঝামাঝি হবে এরকম ভাবছিলাম। না 90 আর 45 এর, তো এখানে আমি দেখিয়েছিলাম এলিমেন্ট 4 আর 5 এগুলো দেখিয়েছি, এগুলোর সঙ্গে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় না, তো 45 আর 90 এর মাঝামাঝি অ্যান্সার মানে অ্যাঙ্গেলটা হয় না, এটা গেল 229। এবার 284, এবার বুঝতে পেরেছো কথাটা, বুঝতে পেরেছো কি বলেছে, ফ্লেক্সচারাল শিয়ার ফেলিয়ার, ঠিক আছে, শিয়ার ফেলিয়ার ফ্লেক্সচারের জন্য যে শিয়ার ফেলিয়ারটা হচ্ছে। 228 এর পর 229 আছে না, দেখি তো 229, এটা 229ই হলো, 229 এর পর 284, 282, 284, ঠিক আছে, কি বলেছে দেখি 284-তে বলেছে ইফ দ্য নর্মাল শিয়ার স্ট্রেস টাউ ভি অ্যাট এ সেকশন ডাজ নট এক্সিস্ট দ্য পারমিসেবল, যদি টাউ ভি যদি ইজ লেস দেন যদি টাউ সি হয়, তাহলে আমাদের কত নম্বর কেস, এটা কেস 1, ফার্স্ট কেস ছিল, কেস 1 ছিল, কোথায় গেল কেস 1, দাঁড়াও দেখি, এই যে কেস 1, এখানে আমরা কি করব, এখানে আমরা মিনিমাম শিয়ার রেইনফোর্সমেন্ট দেব, এবং এর ফর্মুলাটা কি ASV,
বা অনেক জায়গাতে কেউ অনেক বইয়ে এএসটি মিনিমামও লেখা রয়েছে, ঠিক আছে। কোনো এগুলো দেখো নোটেশনগুলো আমরা তো আর প্র্যাকটিক্যালি যেটা ডিজাইন করি আমরা, সেই ডিজাইনেও নিজের ইচ্ছা মতন তুমি যদি এই এএসটি এএসভি তুমি যদি এখানে এ বি সি ডি যা ইচ্ছা লিখতে পারো, নিচে স্টার দিয়ে বলে দিবে যে এ বলতে আমি টেনশনের এনফোর্সমেন্ট বুঝিয়েছি না কম্প্রেশনের এনফোর্সমেন্ট বুঝিয়েছি। এই এএসভি এএসটি এগুলো কোনো ম্যাটার করে না, তোমাকে মূল জায়গাটা বুঝতে লাগবে যে এএসভি মিনিমাম বলতে আমরা কি বুঝি। আচ্ছা অনুশ্রী তুমি বলো, যখন জিজ্ঞাসা করলাম এবার জায়গাটা, এএসভি মিনিমাম বলতে কি বোঝো? স্যার যে স্টিরাপটা দিচ্ছি মানে কতটা বেশি স্পেসিং এ মানে মিনিমাম যে স্টিরাপটা দেব এএসবি মিনিমাম বলতে কি বোঝো? হ্যাঁ যে স্টিরাপসটা তার স্যার লেগের এরিয়া, তার লেগের এরিয়া 2 লেগ অথবা 4 লেগ, এটাও আমি দেখিয়ে দিয়েছিলাম আগের দিন, এই যে এখানে দেখিয়েছিলাম 2 লেগ বা 4 লেগ এখান দিয়ে, ঠিক আছে। তাহলে দেখি অপশনগুলো কি বলেছে। ওটা মিনিমাম শেয়ার এনফোর্সমেন্ট 284 এই হওয়া উচিত, মিনিমাম শেয়ার এনফোর্সমেন্ট ইজ স্টিল প্রোভাইডেড, ঠিক আছে। 284 এই হবে মিনিমামে, এছাড়া উত্তর নেই এর। এবার আসো 286তে দেখি কি বলেছে। 286তে বলেছে যে ইন লিমিটেড ডিজাইন পারমিসিবল বন্ড স্ট্রেস ইন কেস অফ ডিফর্মড বার ইজ মোর, এটা কত হবে বলো? ডিফর্মড বারে প্লেন প্লেন বার থেকে কত বেশি? 60% বেশি, ঠিক আছে। এই উত্তরগুলো দেখো আমার কাছে দাগাও নেই, এই উত্তরটা কিন্তু সিও থাকতে পারে গুপ্তার বই, কারণ একটা কোশ্চেনে ওই কোথায় একটু আগে করলাম 40% লেখা ছিল, ঠিক আছে। গুপ্তার বই যাই থাকুক এটা উত্তর কিন্তু এ হবে 60%। এবার আসো হচ্ছে 75 নম্বর কোশ্চেন, 75 নম্বর কোশ্চেন আর 249, দাঁড়াও 249টা আগে করে দিই, এটা শেষের দিকে আছে। 249 47 48 49, ঠিক আছে। আচ্ছা দেখো এই 249 তো আমি এর পরে রোববারেও আবার এটাকে একটু ডিটেলসে বলবো আর কি। 249 বলেছে, আমি কি বলেছিলাম এটা ডেভেলপমেন্ট লেন্থের চেক। আমাকে বলো তোমার এই সৌরিন বলো ডেভেলপমেন্ট লেন্থের চেকটা কি জিনিস বলো তো আমাকে, ক্লাসে হয়েছে তো আগের দিনের। স্যার আমি এতদূর করিনি স্যার। তা করো না কেন, এগুলো ক্লাস করিয়ে দাও, কি লাভ হবে তাহলে ক্লাস না করলে? না লাস্ট ক্লাসটা করিনি স্যার, এতদূর অবধি যাই। সজল বলো কি হবে? দেখো এই জায়গাগুলো আমিও তোমাদের দেখিয়ে দিতে পারি পুরো ব্যাপারটাই, ঠিক আছে। এই দেখো L0 কি বলেছে, L0 অ্যাট ডিসকন্টিনিউয়াস এন্ড, দেখবে একদম ভাষাটাই নিশ্চয়ই লিখেছি, L0 মানে কি সেটা অবশ্যই লিখবো, এটা ইম্পর্টেন্ট। অ্যাডিশনাল সেফটি ফ্যাক্টর। এই দেখো এখানে আমি অলরেডি লিখে রেখেছি, L0 হচ্ছে ম্যাক্সিমাম অফ 12 ফাই অথবা স্মল ডি, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটা এই জায়গাটা দেখে নেবে, সম্পূর্ণটাই লেখা রয়েছে এখানে। আগের দিনের ক্লাসেও আমি এটা পড়িয়েছিলাম। এই L0 কি, L0 হচ্ছে 12 ফাই অথবা স্মল ডি, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম। এখানে দেখি কি লেখা রয়েছে, L0 ইকুয়ালস টু 12 ফাই অর এফেক্টিভ ডেপথ ডি হুইচ এভার ইজ গ্রেটার। ওই ম্যাক্সিমাম আর গ্রেটার একই জিনিস। অনুশ্রী পড়োনি নিশ্চয়ই নাকি এই জায়গাগুলো? এই জায়গাটা দেখা হয়নি। আরে দেখো, না দেখে কি লাভ হবে বলো, না দেখে ক্লাসে এলে? না পরের দিন কমপ্লিট করে নেব। রোববারের মধ্যে কমপ্লিট করো। রোববারে যেটা দেখো শেয়ারের এই জায়গাটা, আমি রোববারে কি ক্লাস করাবো, রোববারে শেয়ারের এই পুরো চ্যাপ্টারটা আমি একবার কোন জায়গাগুলো মনে রাখতে হবে পরীক্ষার পারপাসে, কারণ এত কিছু তো মনে রাখা যায় না। আমি এখন 5 বছর ধরে টিউশনি করছি বলে আমার প্রত্যেক দিন বলতে এই জায়গাগুলো এতদিন নিজের প্রিপারেশনের সময়ও তো বলে লাভ নেই, এত মনে থাকতো না। তো একটা শর্টে কতটা তোমাকে মনে রাখতেই হবে সেটা করে দেবো তোমাদের। কলামে কিচ্ছু নেই, কলাম ইজ ভেরি ইজি, কলামটা শেষ করে দেবো। আর তারপরে যদি সময় পাই রোববারের ক্লাসে আমি ফুটিংটাও শুরু করে দেবো, ঠিক আছে। কলাম তো তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালস একটু আগেই মানে কিছুদিন আগেই পড়িয়েছি, তো অসুবিধা হবে না কলামটা ধরতে। আমি ভেবেছিলাম কলাম দিয়ে তোমাদের আরসিসি শুরু করবো, তাহলে পড়াতে গিয়ে দেখলাম যে না, কলাম দিয়ে আরসিসি শুরু করলে একটা অনেক টার্মোলজি বলা হবে না আমার ক্লাসে। আসো 77 নম্বর কোশ্চেনে। 77 নম্বর কোশ্চেনে কি বলেছে? 77 নম্বর কোশ্চেন, হোয়েন শিয়ার স্ট্রেস এক্সিট দ্য পারমিসেবল লিমিট অফ স্ল্যাবও, যখন এই শিয়ার স্ট্রেস, এটা এখানকার কোশ্চেন নয়, এটা যখন শিয়ার স্ট্রেস
যখন পারমিসিবল লিমিটটা যখন ক্রস করে যায় তখন তুমি কি করবে, তখন তুমি ডেপথটা ইনক্রিজ করবে একটা স্ল্যাবের ক্ষেত্রে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এ কটাই কোশ্চেন ছিল। আমি অলরেডি তোমাদের দেখো, আমি যারা আগে চাকরি পেয়েছে তারা কিন্তু এটাই করতো যে পড়িয়ে দেওয়ার পরে, এটা তোমাদের অলরেডি দেওয়া ছিল, এই যে কোশ্চেনগুলো করলাম, এই শিয়ার স্ট্রেংথ 7 নম্বর ইউনিট শিয়ার স্ট্রেংথটা হয়ে গেল। দেখো আর কি কি বাকি রয়েছে তোমাদের, আরসিসি বেসিক হয়ে গেছে, অ্যানালাইসিস অফ সিঙ্গেল এনফোর্সড বিম হয়ে গেছে, বিম অ্যানালাইসিস লিমিটেড মেথড হয়ে গেছে, ঠিক আছে, তোমার এই টি বিম হয়ে গেছে, শিয়ার হয়ে গেল, 1 ওয়ে স্ল্যাব 2 ওয়ে স্ল্যাব হয়ে গেছে। এরপরে মানে রোববারের ক্লাসে তোমাদের কলাম করিয়ে দেবো, ঠিক আছে, আর প্রিস্ট্রেস কংক্রিটের এই তো হয়ে তো গেল তোমাদের প্রায়। আচ্ছা এরপরে কোন সাবজেক্ট শুরু করবো বলো তো? আমার একবার মাঝে হাইড্রোলজির কথা বলছিলেন। দেখো আমি হাইড্রোলজি এর পরে আমি ওসিএফটা পড়াবো, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্সের ওপেন চ্যানেল ফ্লো। কারণ হচ্ছে তোমাদের ব্যাচে এই কিছু স্টুডেন্ট রয়েছে যারা জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। এবার এই জায়গাগুলো তো একই, গুপ্তার বই তো সবার ক্ষেত্রেই এই কনসেপ্টগুলো সমান। এবার আমি যেটা শুনেছি, তুমি হয়তো শুনবে যে কেএমডিএতে একটা জুনিয়র ইঞ্জিনিয়ারের কিন্তু পরীক্ষা এর মধ্যে হতে পারে, ঠিক আছে, কারণ 19-এ হয়েছে তো সেই জন্য হতে পারে। এবং মানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কোশ্চেন আর এসটিএমপিএস সবই লাগবে আর কি। তো ওখানে ওপেন চ্যানেল ফ্লোয়ের পার্ট থেকে অনেকগুলো কোশ্চেন দেয়, ফলে আমি ওপেন চ্যানেল ফ্লোটাও করাতে পারি, বা যা বাকি রয়েছে আমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালসেও তো কিছুটা বাকি রয়েছে, দেখছি আগে শেষ করি, তো অনেকগুলো জায়গায় মাথায় রয়েছে, কি করি আমি দেখে নিচ্ছি একটু। এই হয়ে গেল তোমাদের গুপ্তার বইয়ে যে কটা কোশ্চেন ছিল শেয়ার স্ট্রেংথ সম্পর্কে, সব কটা হয়ে গেল। এখন আমি গেট পরীক্ষাতে কিছু কোশ্চেন আমি অ্যানালাইসিস করে রেখেছি, সেগুলো আমি এখন করাবো তোমাদের। দেখো সেগুলো আমি এগুলো খুব সোজা কোশ্চেন, দেখবে বেসিক কনসেপ্ট যদি বোঝা যায় একই, এমন কোনো বড় ব্যাপার না এই কোশ্চেনগুলো করা। তো এখানে কি বলেছে, অ্যাজিউম কংক্রিট বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস টু বি ক্র্যাকড। নিউট্রাল অ্যাক্সিসের অ্যাজিউম কংক্রিট বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিসের নিচে যে কংক্রিটটা রয়েছে সেটা ক্র্যাক সেকশন, আমরা তো তাই পড়েছি, অ্যাজাম্পশনেও তো আমরা তাই পড়েছিলাম, ঠিক আছে। দ্য শেয়ার স্ট্রেস অ্যাক্রস দ্য ডেপথ অফ সিঙ্গেল রেনফোর্সড রেক্ট্যাঙ্গুলার বিম সেকশন, ঠিক আছে। শেয়ার কি বলেছে দেখি, দ্য শেয়ার স্ট্রেসটা কি নেচারের হবে। তাহলে এই কোশ্চেনটা তো গুপ্তার বইয়ে যে প্রথম কোশ্চেনটা শুরু করলাম তোমাদের আজকে ক্লাসে, সেম কোশ্চেন তো, যে ইনক্রিজ প্যারাবোলার মতন টু দ্য নিউট্রাল অ্যাক্সিস দেন রিমেন কনস্ট্যান্ট আপ টু দ্য টেনশন স্টিল। এই যে রিমেন কনস্ট্যান্ট, ঠিক আছে, এই রিমেন কনস্ট্যান্ট কথাটা আমি এই কোশ্চেনটা গেট পরীক্ষাতে এসেছিল, তোমাদের ওখানে কি লেখা ছিল, রেক্ট্যাঙ্গেল লেখা ছিল, যে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে প্যারাবোলা আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল না লেখা থেকে যদি এরকম থাকে রিমেন কনস্ট্যান্ট মানেও একই শব্দ আর কি, ঠিক আছে। এইগুলো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা দরকার নেই, এই 2 নম্বর কোশ্চেন ফলোয়িং স্টেটমেন্ট আসে না সাধারণত। এবার হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 3 নম্বর কোশ্চেনটা ভালো করে পড়ি। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, একটু তো টাফ হয়, দেখো গুপ্তার বইয়ের কোশ্চেনগুলো তো একেবারেই সোজা কোশ্চেন, ওগুলো করা মানে যে এসটিআইপিএসসির প্রিপারেশন নিচ্ছে সে কখনোই আশা করবে না যে শুধু ওই গুপ্তার বই মুখস্থ করে আমি চাকরি পেয়ে যাব, ঠিক আছে, ওই দিন চলে গেছে। এবার 2 নম্বর কোশ্চেনটায় কি বলেছে দেখি, কনসিডার 2 আরসিসি বিম, ঠিক আছে, 2টো আরসিসি বিম আমি নিলাম, একটা পি অ্যান্ড কিউ ইচ, দুটো, ঠিক আছে, পি অ্যান্ড কিউ হ্যাভিং দ্য সেকশন 400 মিলিমিটার ইন্টু 750 মিলিমিটার, ঠিক আছে, এখানে এফেক্টিভ ডেপথ বলেছে 750, আর মেড উইথ কংক্রিট হ্যাভিং টাউসি ম্যাক্স, ঠিক আছে, টাউসি ম্যাক্সের ভ্যালু বলা আছে, ঠিক আছে, ফর দ্য রেনফোর্সমেন্ট প্রোভাইডেড অ্যান্ড দ্য গ্রেড অফ কংক্রিট ইউজ, ঠিক আছে, গ্রেড অফ কংক্রিট ইউজ it may assume that the tau c equals to 0.75 n,
দ্য ডিজাইন শেয়ার অ্যাকচুয়ালি যারা বোঝা যাচ্ছে না কী লেখা যে রয়েছে, দাঁড়াও, দ্য ডিজাইন শেয়ার ইন বিম বলেছে এত অ্যান্ড কিউ ফোর্সটা বলে দিয়েছে এর মধ্যে কত, ঠিক আছে, কনসিডারিং দ্য 456/2000 হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা যা যা বলেছে তাই দিয়ে আমি ডায়াগ্রামটা আঁকি, ডায়াগ্রামটা আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেনটা পড়ে আমার নিজেরও ক্লিয়ার হলো না কি বলতে চেয়েছে কোশ্চেনটাতে, দাঁড়াও ডায়াগ্রামটা আগে আঁকি। আমার এই বইটা অ্যাকচুয়ালি হার্ড কপি রয়েছে, হার্ড কপি থেকেই আমি ভ্যালুগুলো এখানে লিখছি, ভ্যালুগুলো লিখছি। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3-এ বলেছে দুটো বিম রয়েছে, একটা বিম পি, আর একটা হচ্ছে বিম কিউ। বিম পি আর বিম কিউ দুটো বিম রয়েছে, এর ব্রেথ কত, এর ব্রেথ বলেছে 400 মিলিমিটার, এর ব্রেথ বলেছে 400 মিলিমিটার, আর এর ব্রেথ বা উইথ বলেছে হচ্ছে 400 মিলিমিটার, এটা সমান। এর এফেক্টিভ ডেপথ বলেছে 750 মিলিমিটার, এর ক্ষেত্রেও এফেক্টিভ ডেপথ বলেছে 750 মিলিমিটার, এফেক্টিভ ডেপথ সমান, ঠিক আছে দুটোর ক্ষেত্রে। টাউসি ম্যাক্স তারপরে বলেছে টাউসি ম্যাক্সিমাম, টাউসির ভ্যালু কত বলেছে, ম্যাক্সিমাম টাউসির ভ্যালু 2.1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর এর ক্ষেত্রেও টাউসি ম্যাক্সিমামের ভ্যালু, টাউসি ম্যাক্সিমাম হচ্ছে 2.1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। টাউসি ম্যাক্সিমামের ভ্যালু বলা দেওয়া রয়েছে, টাউসির ভ্যালু কত বলে দেওয়া রয়েছে, টাউসির ভ্যালু 0.75 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর এক্ষেত্রেও টাউসি বলে দেওয়া রয়েছে 0.75 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবার শেয়ার ফোর্সটা, ডিজাইন শেয়ার ফোর্স না কিছু একটা বলে দেওয়া ছিল, দাঁড়াও একবার পড়ি তোমাদের সামনেই, এখানে তো না এদিকে রয়েছে, দাঁড়াও তোমাদের সামনে একবার পড়ি। এখানে কি বলেছে যে দ্য ডিজাইন শেয়ার ইন বিম, ও ডিজাইন কথাটা বলে দেওয়া রয়েছে, তার মানে আলটিমেট যেই শেয়ার ফোর্সটা আসছে, ডিজাইন শেয়ার ফোর্স মানে আলটিমেট তোমার শেয়ার ফোর্স, ঠিক আছে। ভিইউ এখানে আমরা কনসিডার করি, ডিজাইন টার্মটা যদি লিখে দেওয়া থাকে, আর যদি ডিজাইন টার্মটা লিখে দেওয়া না থাকে, শেয়ার ফোর্সের যেই ভ্যালু আসবে তাকে 1.5 দিয়ে আমরা গুণ করে সেই ভ্যালুটা লিখব। তাহলে এখানে ভিইউ কত বলে দেওয়া রয়েছে, ভিইউ বলে দেওয়া রয়েছে 400 কিলোনিউটন, আর এই ক্ষেত্রে ভিইউ বলে দেওয়া রয়েছে 750 কিলোনিউটন। এই কটা ভ্যালু তোমাকে দেওয়া রয়েছে কোশ্চেনটাতে, ঠিক আছে, এই ভ্যালুগুলো দেওয়া রয়েছে। তুমি এবার কি করবে, তুমি করবে হচ্ছে দেখো পার্টিকুলার বিমটা প্রথমে তোমাকে ডিজাইন করতে হবে, তো ডিজাইন করতে গেলে তোমাকে টাউ ভি আর টাউ সির ভ্যালুর মধ্যে কম্পারিজন করতে হবে, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে স্যার এটা আপনি টাউ ভি বা টাউ সির ভ্যালুর মধ্যে কম্পারিজন যে করবো এটা আপনি কিভাবে বুঝলেন, দেখো এখানে টাউ সিও দেওয়া রয়েছে, তাহলে প্রথমে আমরা কি দেখেছিলাম, টাউ ভি আর টাউ সির মানের মধ্যে আমরা কম্পারিজন করি, তারপরে আমরা কি দেখি, টাউ সি ম্যাক্সিমামের মানের সাথে তুলনা করি। আমরা তো তাই দেখলাম প্রথম দিনের ক্লাসে, টাউ ভি আর টাউ সির মধ্যে তুলনা করি, তারপরে টাউ ভি আর টাউ সি ম্যাক্সিমামের মধ্যে আমরা তুলনা করি। তাহলে টাউ ভি প্রথমে বের করি, টাউ ভি কত, টাউ ভিটা তো বের করতে নিজেরাও পারবে। টাউ ভি ভ্যালু কত, টাউ ভির ভ্যালু ভিইউ বাই বিডি, টাউ ভি মানে হচ্ছে ভিইউ ডিভাইডেড বাই বি ইন্টু ডি, ঠিক আছে। ভিইউ কত দিয়েছে, ভিইউ দিয়েছে 400 কিলোনিউটন, 10⁻³ দিয়ে গুণ করলাম, আর বিডি হচ্ছে 400 ইন্টু 750, অতএব টাউ ভি, দাঁড়াও ক্যালকুলেটর করে দেখি, আমার করা নেই কোশ্চেনটা। টাউ ভি 400, কারোর কাছে ক্যালকুলেটর থাকলে বের করো তো। স্যার 1.33 আসছে। তুমি করে বলছো, হ্যাঁ স্যার, করে বলবে তোমাকে 1.33 এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা তোমার টাউ ভির ভ্যালু এলো, ঠিক আছে। আর টাউ সির ভ্যালু কত রয়েছে, টাউ সির ভ্যালু হচ্ছে 0.75 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তার মানে হচ্ছে টাউ ভি ইজ গ্রেটার দেন টাউ সি, টাউ ভি ইজ গ্রেটার দেন টাউ সি, তার মানে তোমাকে
রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, ঠিক আছে। কতটা সেটা প্রোভাইড করবে তুমি, ভিইউএস টাউ ভি মাইনাস টাউ সি ইন্টু বিডি, এই ফোর্সের জন্য তোমাকে রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। তাহলে তোমার টাউ ভির মান কত, টাউ ভির মান 1.33, টাউ সির মান কত লিখলাম, টাউ সির মান হচ্ছে 0.75, করো তো হিসাবটা, 0.75 আর বি এর মান হচ্ছে 400 আর ডি এর মান হচ্ছে 750, কত আসছে দেখো। স্যার 174 কিলো নিউটন। 174 কিলো নিউটন, ঠিক আছে। তার মানে ঠিক আছে, আমার এখানে 174 কিলো নিউটনের জন্য শিয়ার রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, এটা বিম পি এর ক্ষেত্রে, এটা বিম পি এর ক্ষেত্রে। এবার আমি বিম কিউ এর ক্ষেত্রে বের করি। টাউ ভি মানে কত, টাউ ভি মানে হচ্ছে ভিইউ ডিভাইডেড বাই বিডি। আমার ভিইউ কত, 750 ইন্টু 10⁻³ বিডি মানে কত, 400 ইন্টু 750, দেখো কত আসছে। 2.5 নিউটন পার মিলিমিটার। তাহলে 2.5 নিউটন, 2.5 নিউটন পার মিলিমিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে আমার এটা বেরোলো টাউ ভি, টাউ সির মান কত রয়েছে, টাউ সির মান রয়েছে 0.75, মানে টাউ ভি, তাহলে টাউ ভি হচ্ছে, টাউ সি কত ধরো, টাউ ভি হচ্ছে 2.5 আর টাউ সি ম্যাক্সিমামের ভ্যালুটা কত, আসলে না দেখলে না মনে থাকছে না। টাউ সি ম্যাক্সিমাম হচ্ছে 2.1, টাউ সি ম্যাক্সিমাম হচ্ছে 2.1 নিউটন পার মিলিমিটার স্কয়ার। দেখো টাউ ভির মানটা টাউ সি থেকে তো বড়ই, টাউ সি থেকে তো বড়ই, ঠিক আছে। তাহলে টাউ ভি ইজ গ্রেটার দেন টাউ সি, ঠিক আছে, এটা গেল 1 নম্বর কন্ডিশন। আবার টাউ ভি ইজ গ্রেটার দেন টাউ সি ম্যাক্স। হ্যাঁ, লো ব্যাটারি দেখাচ্ছে, একটু দাঁড়াও আমি চার্জে বসাই আইপ্যাডটা। শুনতে পাচ্ছ আমার ভয়েস? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো, এটা হচ্ছে তোমার বিম কিউ, এটা বিম পি গেল, এটা হচ্ছে বিম কিউ, ঠিক আছে। বিম কিউ এর ক্ষেত্রে কি দেখলে, বিম কিউ এর ক্ষেত্রে দেখলে টাউ ভি তো টাউ সি থেকে বড়ই, ঠিক আছে। টাউ ভি যদি টাউ সি থেকে বড় হয় তাহলে আমরা শেয়ারের জন্য রেনফোর্সমেন্ট দেবো, কিন্তু টাউ ভি টাউ সি ম্যাক্সিমামের চেয়েও বড়, তার মানে কেস 3তে চলে আসো। এবার কেস 3 এখানে চলে এসছে। কেস 3তে দেখো কি করব, টাউ ভি টাউ সি ম্যাক্স যেটা রয়েছে, টাউ সি ম্যাক্সের চেয়েও তোমার বড় হয়ে গেল। দেখো কোথায় গেল বলো তো জায়গাটা, এই যে কেস 3। কেস 3 হচ্ছে, দেখো টাউ ভি ইজ গ্রেটার দেন টাউ সি ম্যাক্স। তাহলে কি বলেছিলাম, টাউ ভি যদি টাউ সি ম্যাক্সের চেয়ে বড় হয় তাহলে কি করতে হবে, রিডিজাইন করতে হবে। তাহলে রিডিজাইন করতে হবে, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার জায়গাকে আমাদের রিডিজাইন করতে হবে, আর কোনো উপায় নেই, এটাকে রিডিজাইন করতে হবে। তাহলে ঠিক আছে, এবার অপশনগুলো পড়ি, কি আছে অপশনগুলো। অপশনগুলো দেখি কি আছে। অপশন এতে বলা রয়েছে শিয়ার রেনফোর্সমেন্ট শুড বি ডিজাইন ফর 175 কিলোনিউটন। হ্যাঁ, 175 কিলোনিউটন মানে তোমার পি বিমটা, সেই জন্য তো তোমাকে শিয়ার রেনফোর্সমেন্ট প্রোভাইড করতেই হবে। অ্যান্ড দ্য সেকশন ফর কিউ শুড বি রিডিজাইন, ঠিক আছে, এটাকে রিডিজাইন করতে হবে। এগুলো, এটা তোমার 2 নম্বর কোশ্চেনটা তো বাদ দিতে বললাম, 3 নম্বর কোশ্চেন। এবার আসে 4 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে।
4 নম্বর কোশ্চেনটা কি বলেছে? হ্যাঁ, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলেছে, দাঁড়াও দেখি, এ রেক্ট্যাঙ্গুলার বিম অফ উইথ বলে দিয়েছে 230 মিলিমিটার, ঠিক আছে, 230 মিলিমিটার, অ্যান্ড এফেক্টিভ ডেপথ বলেছে 450 মিলিমিটার, ঠিক আছে। এটা ক্রস সেকশন দিয়েছে, মধ্যে কথা, একটা রেক্ট্যাঙ্গুলার বিমের ক্রস সেকশন দিয়েছে, রেইনফোর্সড উইথ 4 বার, 4টে 12 mm ডায়ামিটার বারে দিয়ে ও রেইনফোর্সমেন্ট করা রয়েছে। দ্য গ্রেড অফ কংক্রিট হচ্ছে M20 অ্যান্ড গ্রেড অফ স্টিল হচ্ছে FE 500, ঠিক আছে। গ্রেড অফ স্টিলের ভ্যালু দেওয়া রয়েছে আর গ্রেড অফ কংক্রিটের ভ্যালু দেওয়া রয়েছে। দ্য গিভন এটা হচ্ছে, এখানে একটু সেটা কাটা পড়ে গেছে, ধরো আমার মূল নোটটা দেখি, এটা গিভন, এটা M20 হবে, ফর M20, given that for M20 grade of concrete the ultimate shear strength tau UC ভ্যালু দেওয়া রয়েছে, tau UC ভ্যালু দেওয়া রয়েছে, পার্সেন্টেজ হবে, এটা দরকার নেই, এটা অনেক বড় কোশ্চেন, তোমরা যদি বলো আমি করে দিতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে তোমার ইন্টারপোলেশন করতে হবে, ঠিক আছে। ইন্টারপোলেশন আমাদের পরীক্ষাতে আসবে না, এটা গেট পরীক্ষার বড় কোশ্চেন এটা, ঠিক আছে, এটা দরকার নেই এই কোশ্চেনটা করার। করে দেবো কি? নিজেরা বলো, যদি বলো আমি করে দিতে পারি। স্যার চেষ্টা করি। অন্য কেউ বলো, দরকার রয়েছে করে দেওয়ার? তো না বললে আমি কি বলবো? একবার করে নি, তারপরে পরের দিন দেখা যাবে। ঠিক আছে, একবার করে দেখো। এই কোশ্চেনটা বড় কোশ্চেন গেটের, ঠিক আছে, এটা এমসিকিউবে তো এটা দেবে না আর কি, এসটিএমপিএসসি এমসিকিউবে এটা আসবে না আর কি, কারণ এখানে ইন্টারপোলেশন করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে এই 6 নম্বর কোশ্চেনটা ছোট কোশ্চেন, 6, 7, 8 এই 3টে কোশ্চেনই ছোট কোশ্চেন। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 6 নম্বর কোশ্চেনটা বলেছে যে কনসিডার এ বার অফ ডায়ামিটার ডি, ঠিক আছে, ডায়ামিটার, আসো ছবিটাতে আসো, মধ্যে কথা, ছবিটাতে আমি তোমাদের একে বুঝিয়ে দিই, কোশ্চেনটা পড়ার কোনো প্রয়োজন নেই, কোশ্চেনটা তোমাদের এটা মনে আছে। কোশ্চেনটাই বলেছে এই একটা কংক্রিটের একটা স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, এর মধ্যে এই এমবেডেড রয়েছে একটা রেইনফোর্সমেন্ট, ঠিক আছে। এর লেন্থ কত? এর লেন্থ বলে দিয়েছে L, এর লেন্থ বলেছে L। এবার বলা হয়েছে একে তুমি পি ফোর্স দিয়ে টানছো, ঠিক আছে। এই পি ফোর্স টানছো, এই পি ফোর্সের মিনিমাম ভ্যালু কত, এটা তোমাকে গোটা কোশ্চেনে বলেছে আর কি, ঠিক আছে। তাহলে এই পি ফোর্সের মিনিমাম ভ্যালু, না, এই পি ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত, পি ম্যাক্সের ভ্যালু চেয়েছে। এখানে তোমাকে পি ফোর্সের, এই কোশ্চেনটা যেমন কনসেপচুয়াল কোশ্চেন এবং ভালো কোশ্চেন, এই পি ফোর্সটার ম্যাক্সিমাম ভ্যালু তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এই পি ফোর্সটার ম্যাক্সিমাম ভ্যালু তুমি কি করে বের করবে, সোজা কথা এটা। আচ্ছা তুমি এবার চিন্তা করো জাস্ট, ঠিক আছে, তুমি চিন্তা করো যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। এই তুমি কনসিডার করলে যে এটা, এবার তুমি সলভে চলে এসছো, কিন্তু তুমি পিকে P1 বলে কনসিডারেশন করলে আর কি, ঠিক আছে। পিকে তুমি বললে এটা P1 ফোর্স, এবং যেই রেনফোর্সমেন্টটা রয়েছে এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে বন্ড স্ট্রেস জেনারেট করছে, এই বন্ড স্ট্রেসের ভ্যালু কত? তুমি বললে যে স্যার এই বন্ড স্ট্রেসের ভ্যালু হচ্ছে P2, এই P1 আর P2, ঠিক আছে। তো এবার আমি বললাম তোমাকে যে P1 এর ভ্যালু কত, আমি অলরেডি বন্ড স্ট্রেসের প্রুফ তোমাদের করিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে সিগমা ইন্টু ST ইন্টু পাই/4 ইন্টু ক্যাপিটাল ডি স্কোয়ার, এটা হচ্ছে তোমার এই অ্যাক্সিয়াল যে টেনশন, এই অ্যাক্সিয়াল টেনশনের ভ্যালু, ঠিক আছে। আর বন্ড স্ট্রেসের ভ্যালু কত? P2 হচ্ছে টাউ বিডি ইন্টু, টাউ বিডি হচ্ছে বন্ড স্ট্রেসের ভ্যালু। বন্ড স্ট্রেস কোথায় অ্যাক্ট হয়? বন্ড স্ট্রেস পরিধি বরাবর অ্যাক্ট হয়। পরিধি মানে কি? পাই ইন্টু ডি হচ্ছে এর পরিধি এবং এর লেন্থ হচ্ছে L, এখানে যেহেতু লেন্থ বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো P1 এর ভ্যালু আর এটা হলো P2 এর ভ্যালু। এবার তোমাকে বলেছে P এর ম্যাক্সিমাম ভ্যালু কত। এই P1 আর P2 এ দুটোর যেটা মিনিমাম ভ্যালু হবে,
সেটাই তো তোমার এই পি এর ম্যাক্সিমাম ভ্যালু হবে। কারণ হচ্ছে এই ধরো P1 এর ভ্যালু হচ্ছে 50 কিলো নিউটন, আর এই P2 এর ভ্যালু ধরো 100 কিলো নিউটন, আমি জাস্ট উদাহরণ দিলাম আর কি, ঠিক আছে। P2 এর ভ্যালু 100 কিলো নিউটন। এবার এ দুটোর মধ্যে তোমাকে বলেছে পি ম্যাক্সিমাম ভ্যালুর কত। এবার তোমার যদি এই 50 কিলো নিউটনে যদি তুমি টানো, তাহলেই তো তোমার এই স্ট্রাকচারটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এর চেয়ে বেশি ফোর্স দিয়ে যদি তুমি একে যদি অ্যাপ্লাই করো বা টানো একে যদি এর চেয়ে বেশি ফোর্স দিয়ে, হয় এটা বন্ডে ফেল করবে অথবা এটার মধ্যে ক্র্যাক দেখা যাবে। তার মানে এই পি এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এই P1 আর P2 মিনিমাম ভ্যালু, ঠিক আছে। এই গেল, বোঝা গেছে কোশ্চেনটা? হ্যাঁ স্যার। দেখো তুমি ছাড়ো, অন্য যে কেউ যদি না বোঝো বলতে পারো কিন্তু, ঠিক আছে। আবার কটা কোশ্চেন করো, বা দুটো কোশ্চেন করাবো, আর এটা আরো 5বার আমি বলে দিতে পারবো যদি না বোঝো। যদি কেউ দেখে নাও। না স্যার বোঝা গেছে। বোঝা গেছে তো? আচ্ছা সজল, তুমি কথা বলো না কেন গো? স্যার। বুঝতে পারো ক্লাস? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা এর পরের কোশ্চেনটা আসো, 7 নম্বর কোশ্চেনটা। সাত নম্বর কোশ্চেনে কি বলেছে? সাত নম্বর কোশ্চেনে বলেছে, দাঁড়াও, বলেছে অ্যাজ পার IS 456/2000 বন্ড স্ট্রেংথ অফ কংক্রিট, বন্ডস টাউবিডির ভ্যালু বলে দিয়েছে, টাউবিডির ভ্যালু বলে দিয়েছে, M20 বলে দিয়েছে, ইট ইজ ইনক্রিজ বাই 60% ফর HYSD বার। তাই তো, অবশ্যই এটা বলে দেওয়ার কিছু ছিল না, এটা তোমার 60% ইনক্রিজ করতে হয় HYSD বারের ক্ষেত্রে, ঠিক আছে। তাই বলেছে দ্য ডেভেলপমেন্ট লেন্থ LD ইন টার্মস অফ ফাই ইজ গিভেন সিগমা এসটির ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটাও মানে ওই এটা সিগমা এসটি মানে ওই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে, ফাই ইন্টু সিগমা এসটি ডিভাইড বাই 4 টাউ বিডি, 4 ইন্টু টাউ বিডি, এটা ইনক্রিজ করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে এলডির ক্ষেত্রে, ঠিক আছে। এটা এলডির ক্ষেত্রে এটা ইউজ করতে হবে। এবার কি বলেছে, এবার বলেছে দ্য ডেভেলপমেন্ট লেন্থ অফ ডিফর্ম রেইনফোর্সড বার ক্যান বি এক্সপ্রেসড এত, ঠিক আছে, এত ফ্রম IS 456 দ্য ভ্যালু অফ কে, ঠিক আছে। দেখো কোশ্চেনটা আমি বুঝে গেছি কোশ্চেনটা কি বলতে চেয়েছে, এবার তোমাদের বুঝিয়ে দিই। এই পার্টিকুলার কোশ্চেনটায় বলতে চেয়েছে যে আমাদের এলডির ফর্মুলা কি। আমাদের এলডির ফর্মুলা হচ্ছে, দেখো এখানে বলেছে ওয়ার্কিং স্ট্রেস মেথডটাই বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এলডির ফর্মুলা, এলডি ইকুয়ালস টু ফাই ইন্টু সিগমা এসটি ডিভাইড বাই 4 ইন্টু টাও বিডি, ঠিক আছে। এবার একটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে ওরা, কোশ্চেন পেপারে বলেছে এলডি ইকুয়ালস টু 1/k সিগমা, ফাই আগে লিখি, ফাই ইন্টু সিগমা এসটি, ফাই ইন্টু সিগমা এসটি ডিভাইড বাই টাও বিডি, এটা ওরা লিখে দিয়েছে কোশ্চেন পেপারে, ঠিক আছে। এটা কোশ্চেন পেপারে লিখে দিয়েছে, বলেছে কে এর মানটা কত। তাহলে কে এর মান কত হবে? 4। 4। তাহলে কে এর মান হবে 4, ঠিক আছে। আচ্ছা দেখো ভুলটা কোথায় হলো, হ্যাঁ ভুলটা হলো হচ্ছে এই যে ফাই ইন্টু সিগমা এসটি বাই 4 টাও বিডি, এখানে এটা আমারও প্রথম যখন আমি দেখি প্রথম এক দেখায় আমারও এটা ভুল হয়েছিল। দেখো কোশ্চেন পেপারে কিন্তু বলে দিয়েছে যে HYSD বার, দেখো এটা কিন্তু আর কনসিডার করলে না, ঠিক আছে, না দেখেই কিন্তু বলে দিলে যে স্যার 4 হবে। কোথায় গেল কোশ্চেন পেপারটা? এখানে দেখো এই 60% যে বলে দিয়েছে, তুমি কি 60%কে কনসিডার করলে, যে 60% ফর HYSD বার, 60%কে কনসিডার করেছো না করনি? ঠিক আছে, 60%কে কিন্তু কনসিডার করোনি, ঠিক আছে। তাহলে 60%কে কনসিডার করলে কি হবে উত্তরটা? 60%কে তুমি যেই কনসিডার করলে, তাহলে তুমি এখানে করে দিলে ফাই ইন্টু সিগমা এসটি বাই 4 ইন্টু একে তুমি 60% ইনক্রিজ করে দাও, তার মানে হচ্ছে 1.6 ইন্টু টাও বিডি, তাহলে কত হচ্ছে 4 64, তার মানে ফাই ইন্টু সিগমা এসটি 6.4 ইন্টু টাও বিডি। তাহলে এই কে এর মান কত হচ্ছে? কে এর মান হচ্ছে আমার 6.4, বোঝা গেল? হ্যাঁ স্যার।
ব্যাস এ কটাই কোশ্চেন আছে, ঠিক আছে, এ কটা কোশ্চেনই গেটের থেকে এই পার্টিকুলার চ্যাপ্টার, আর কোনো কোশ্চেন দরকার নেই, ঠিক আছে, আর কোনো কোশ্চেনের দরকার নেই, এ কটাই। এরপরে কোশ্চেনগুলো বড় কোশ্চেন হচ্ছে। হ্যাঁ, স্যার 5 নম্বরের কোয়েশ্চেনটাতে একটা ওই ভ্যারিং ক্রস সেকশন তাই দরকার নেই, ভ্যারিং ক্রস সেকশন আমি তোমাদের ইয়েই পড়াইনি, তোমাদের ভ্যারিং এর ওর কন্ডিশনটাই এর পরের দিন পড়াবো, এখনো পড়াইনি আমি ভ্যারিংটাই আগামী রোববার পড়াবো ভ্যারিংটা, ঠিক আছে, ভ্যারিং এর জায়গাটা পড়ানো হয়নি। দাও গুপ্তার স্যার কোশ্চেন একটা করাটা ব্লক ট্রেস ছিল না স্যার একটা, কি? ওইটা পড়ানো হয়নি। একটা ব্লক ট্রেস বলে একটা ব্লকের একটা Stress কোশ্চেন block, গুলো সব এসেছিল। ওটা হুইটনিস হ্যাঁ, stress থিওরিটা block। পরে পাবেন। হুইটনি হ্যাঁ স্যার। দেখো এখানে হ্যাঁ, আমি ওইটা একটা। বুঝেছি, দাঁড়াও, ওটা পড়ানো হয়নি না, ওটা আমি আমার এখানে একটা দেখো মিসলেনিয়াস লেখা আছে, এই দেখো মিসলেনিয়াস কোশ্চেন। হ্যাঁ, আপনি পরে করিয়ে দিবেন হ্যাঁ, বলেছিলেন। ওই একদম ওগুলো কোনো কিছুর মধ্যে পড়ে না, ওগুলো কোনো চ্যাপ্টারের মধ্যেই পড়ে না, ঠিক আছে, এই মিসলেনিয়াসটা আমি পরে করিয়ে দেবো, ঠিক আছে, আগে পুরোটা পড়িয়ে দিই, তারপরে মিসলেনিয়াসটা করিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, ওকে, তোমাদের রোববারে পড়াবো হচ্ছে এইটার একটু বাকি রয়েছে যেগুলো, সেটা কলামটা। স্যার। হ্যাঁ বলো। ওই স্যার আগের দিন আপনি একটা ফর্মুলা বলেছিলেন টাউ বিডি ডেভেলপড ভিউ বাই এন পাই ফাই ইন্টু এল এ, মানে ওই লিভারাম। লিভার আর্ম, হ্যাঁ, স্যার এখানে লিভারাম ওটা কি এল এ হবে নাকি এলডি হবে স্যার? মানে লিভারাম হলে কোন লিভারাম স্যার? টেনশন আর কম্প্রেশনের মধ্যে যে ডিসটেন্স সেটাকেই তো লিভার আর্ম বলে। তুমি যদি কোনো বইয়ে যদি কোনো ডায়াগ্রামে কিছু ভুল যদি মানে এমন কিছু দেখে থাকো যে আমার যেটা পড়িয়েছি তার সঙ্গে তুমি ম্যাচ করাতে পারছো না, ঠিক আছে, তুমি আমাকে ছবি তুলে গ্রুপের মধ্যে পাঠাও, কোথায় কি অসুবিধা হচ্ছে আমি ভয়েসের মাধ্যমে বলে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। দেখি এর পরের রোববারেও তোমাদের একটা এক্সট্রা ক্লাস দিতে পারি। হ্যাঁ, দেখে নিচ্ছি আমার কি হয় শিডিউল, আমারও তো চলে আসলো শেষের দিকে, আমার এখন খুব বিচ্ছিরি লাগছে, আর কয়েক মাস পরে গিয়ে আবার ইরিগেশন অফিসে জয়েন করতে হবে, ওই 10টা 5টার অফিস।